হ্যালো এভরিওয়ান, আমরা ইলেকট্রিক ফিল্ড পড়ছিলাম এবং কুলম্বস ল এসব জিনিস আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। কুলম্বস ল পড়েছি, সেখানে চার্জের ডিস্ট্রিবিউশন দেখেছি। এগুলো কিন্তু আমরা আগের দিনের লেকচারে দেখেছি। তো আজকে আমরা মেনলি শিখবো যে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড কাকে বলে, মানে ইলেকট্রিক ফিল্ডটা কী অ্যাকচুয়ালি, সেটা আজকে আমরা শিখবো। ওকে, সো দেখো ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি, ভালো করে জিনিসটা ফিল করো। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড একদম সিম্পল জিনিস, কিছুই না। ফিল্ড মানে বুঝতেই পারছো, একটা ক্ষেত্র, মানে একটা রিজিয়ন, একটা অঞ্চল, রাইট? যেরকম একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাই আমি। ধরো ফুটবল খেলা হচ্ছে বা ক্রিকেট খেলা হচ্ছে, রাইট? কিছু একটা খেলা হচ্ছে, তার জন্য দেখবো একটা রিজিয়ন থাকে, একটা মানে কি মাঠ রয়েছে, এটা গ্রাউন্ড আমাদের, রাইট? এটা আমাদের গ্রাউন্ড। তাহলে একটা মাঠ রয়েছে মানে গ্রাউন্ড, এটা কি একটা রিজিয়ন, একটা ক্ষেত্র, ফিল্ড, এটা একটা আমাদের ফিল্ড। দেখো যখন ফুটবল খেলা হয় তখন কি থাকে, এখানে প্লেয়ার্স থাকে, রাইট? আর একটা বল থাকে, সাপোজ এটা আমাদের কাছে ফুটবল। ওকে, এবার দেখো ফুটবলটা যতক্ষণ পর্যন্ত এই মাঠের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলটাকে নিয়ে মানে খেলা হয়ে থাকে। কিন্তু ফুটবলটা যদি মাঠের বাইরে চলে যায় তাহলে কিন্তু খেলাটা স্টপ হয়ে যায়, মানে মাঠের বাইরে চলে গেল, খেলাটা স্টপ হয়ে গেল, তাহলে খেলবে কি নিয়ে, তাই না? তাহলে বাইরে চলে গেলে আর কোনো গুরুত্ব থাকছে না, মানে ফিল্ডের বাইরে যদি চলে যায় তাহলে কিন্তু এই বলটা নিয়ে খেলা হয় না। এই ইলেকট্রিক ফিল্ডটাও একই রকম। ধরো এখানে একটা চার্জ পার্টিকেল রয়েছে, এখানে একটা কি রয়েছে, সাপোজ পজিটিভ চার্জ পার্টিকেল রয়েছে। তাহলে এই যে চার্জ পার্টিকেলটা রয়েছে, চার্জ পার্টিকেলটার জন্য, হ্যাঁ, এই একটা এর আশেপাশে মানে পারিপার্শ্বিক রিজিয়নে মানে অঞ্চল জুড়ে সে আকর্ষণ বা বিকর্ষণ বল সে বজায় রাখে। মানে এর চারিদিকে ধরো সাপোজ আমি একটা রিজিয়ন ক্যান্সেল করছি, আমি প্র্যাকটিক্যালি বলছি, থিওরিটিক্যালি বলবো, চাপ নেই। সাপোজ আমি প্র্যাকটিক্যালি বলছি যে এটা প্র্যাকটিক্যালি জাস্ট একটা ডেফিনেশন আমি তৈরি করছি। এই যে চার্জ পার্টিকেলটা রয়েছে, চার্জ পার্টিকেলটার পারিপার্শ্বিক অঞ্চল জুড়ে সাপোজ এখানে তুমি যদি একটা ইউনিট চার্জ রাখো বা যে কোনো চার্জ রাখো, এদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। যদি ইকুয়াল পোলারিটি হয় তাহলে বিকর্ষণ করবে, অপোজিট পোলারিটি হলে পরে আকর্ষণ করবে। সিম্পল জিনিস, এগুলো আমরা জানি। তাহলে এই রিজিয়নের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। কিন্তু এই যে চার্জ পার্টিকেলটা টেস্ট চার্জ, যেটাকে আমরা টেস্ট চার্জ বলতে পারি, সো এই টেস্ট চার্জটা যদি সাপোজ এই রিজিয়নের বাইরে চলে যায়, মানে সাপোজ এখানে নিয়ে চলে আসলাম, তাহলে দেখা যাচ্ছে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করছে না। তাহলে যে রিজিয়ন পর্যন্ত আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে সেই রিজিয়নটাকেই বলে থাকি আমরা ইলেকট্রিক ফিল্ড। মানে একটা ফিল্ড রয়েছে, একটা ফিল্ড, একটা অঞ্চল, একটা রিজিয়ন, রাইট? এবার যেহেতু এখানে চার্জের গল্প বলছো, মানে চার্জ আকর্ষণ বা বিকর্ষণ করবে, তাই এটাকে বলছি ইলেকট্রিক ফিল্ড। তাহলে এটাকে বলে থাকি আমরা কি, ইলেকট্রিক ফিল্ড। বুঝতে পারলে? জাস্ট কিছুই না, সিম্পল জিনিস। মানে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বিকর্ষণ বল থাকবে, এই যে একটা চার্জ পার্টিকেল, এই চার্জ পার্টিকেলটা যে অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল মানে বজায় রাখবে, সেই রিজিয়নটাকে বলবো আমরা ইলেকট্রিক ফিল্ড। এবং দেখো যখন এই রিজিয়নের বাইরে চলে আসলো তখনই কিন্তু আকর্ষণ এবং বিকর্ষণ বল আর কাজ করছে না। বুঝতে পারলে? তাহলে নির্দিষ্ট একটা রিজিয়ন রয়েছে, তাহলে এই রিজিয়নটাকে বলে থাকি আমরা ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এটা আমি প্র্যাকটিক্যালি বললাম, মানে প্র্যাকটিক্যালি এরকমই হয়। দেখা গেল ধরো আর একটুখানি ডিটেইলে বলি, সাপোজ এখানে একটা আমি পজিটিভ ইউনিট চার্জ রেখেছি, রাইট? 1 কুলম। তাহলে এ কে কী করবে, বিকর্ষণ করবে, যেহেতু পজিটিভ রেখেছি তো বিকর্ষণ করবে, তুমি নেগেটিভ রেখেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে। এইখানে যদি নিয়ে আসি, দূরত্ব বাড়াচ্ছি, দেখা যাবে বিকর্ষণ বলটা আস্তে আস্তে কমছে। মানে এইখানে ধরো বিকর্ষণ বলটা বিশাল বেশি ছিল, এখানে নিয়ে আসলাম কমে গেল, এখানে নিয়ে আসলাম আরেকটু কমলো, এখানে নিয়ে আসলাম আরেকটু কমলো, এখানে নিয়ে আসলাম আরেকটু কমলো, এখানে আরেকটু কমলো, আর একটু ক্ষীণ হয়ে গেল। এই বাউন্ডারিতে নিয়ে আসলাম, দেখা গেলো অনেক কমে গেছে। ঠিক বাউন্ডারির বাইরে যখন নিয়ে আসলাম তখন দেখা যাচ্ছে যে এই বিকর্ষণ বলটা নিয়ার ইকুয়ালস টু জিরো। প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যালি ভাবো। যেরকম তোমার একটা এক্সাম্পল দিয়ে বলি আরেকটা, যেরকম ধরো ম্যাগনেট, আমরা সবাই ম্যাগনেট চিনি, চুম্বক, রাইট? সো ম্যাগনেট, ধরো তুমি এখানে একটা ম্যাগনেট রেখেছো, রাইট? ম্যাগনেটের নর্থ পোল এবং সাউথ পোল থাকবে, ফাইন, অসুবিধা নেই। সাউথ সাউথ বিকর্ষণ করবে, নর্থ সাউথ মানে অপোজিট পোলারিটি সবসময় পরস্পরকে আকর্ষণ করে, এটা মাথায় রাখবে, হ্যাঁ?
ধরো এখানে তুমি ম্যাগনেটও রাখতে পারো, বা আমি সাপোজ বলছি ম্যাগনেট না রেখে এখানে একটা লোহার টুকরো রাখলাম, একটা আয়রন রাখলাম, আমি আয়রনের একটা টুকরো রাখলাম, রাইট? দিস ইজ আওয়ার ম্যাগনেট। ওকে, এবার দেখা যাচ্ছে দেখো এই আয়রনের টুকরোটা কি করে, ম্যাগনেট আকর্ষণ করবে, সিম্পল জিনিস জানি আমরা। এইবার এই ম্যাগনেটটাকে, সরি, এই আয়রনটাকে সাপোজ এখান থেকে সরিয়ে আমি এখানে নিয়ে আসলাম, আকর্ষণ বলটা একটু কমে যাবে না? অবশ্যই কমবে, দূরত্ব বেড়ে গেছে। এইখানে নিয়ে আসলাম, দেখলে আরও কমে গেল, মানে আর টানছেই না, মানে খুবই অল্প টানছে। বাট এইখানে যখন নিয়ে আসলাম, সাপোজ এইখানে যখন নিয়ে আসলাম এই পয়েন্টে, তখন দেখা যাচ্ছে যে আকর্ষণ বলটা নিয়ার ইকুয়ালস টু জিরো, মানে আকর্ষণ বল আর নেই। তার মানে কি, এই একটা কিন্তু প্র্যাকটিক্যাল একটা রিজিয়ন রয়েছে, যে এই রিজিয়নটার বাইরে যখন চলে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে আকর্ষণ বলটা পুরো ক্ষীণ হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, নেগলিজেবল হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যালি জিনিসটাই হয়, তাই না? কিন্তু থিওরিটিক্যালি আমরা যখন ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা দেখব, তখন দেখব, আমি লিখছি এখানে, আমি আসবো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কী করে আসে। চার্জ বাই, এটা চার্জ এখানে কিউ দিয়েছিলাম, সো কিউ লেখো, ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন 0 ইন্টু আর স্কোয়ার। এই রিলেশনটা যদি তুমি ভালো করে দেখো, এখান থেকে তুমি বলতেই পারবে প্র্যাকটিক্যালি যে কথাটা বলছি সেটা তো এর সাথে মিলছে না। কারণ দেখো, আর যদি ইনফাইনাইট হয় ইলেকট্রিক ফিল্ড, তখন দেখো জিরো হবে, তাই না? বাট আমি বললাম কি, আর একটা সাপোজ ডিস্টেন্স হলেই জিরো হয়ে যাবে, সাপোজ আর এর মানে একটা সামথিং, কিছু একটা ভ্যালু, 10 মিটার হতে পারে, 100 মিটার হতে পারে, একটা ফাইনাইট ভ্যালু। আর একটা ফাইনাইট ভ্যালুর জন্য আমরা বলে দিলাম যে ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড জিরো। বুঝতে পারলে? কিন্তু থিওরিটিক্যালি দেখতে পাচ্ছি আমরা, দেখো আর যদি মানে ইনফাইনাইট হয় তখন ইলেকট্রিক ফিল্ডে জিরো হবে। হ্যাঁ, থিওরিটিক্যালি এটাই ঠিক। মানে দেখো, গ্র্যাভিটেশনাল ফোর্স যখন আমরা দেখেছিলাম তখন সেটাও দেখেছিলাম একই রকম জিনিস, যে যখন আর এর মান ইনফাইনাইট হয় তখনই কিন্তু ফোর্সটা জিরো হয়। তবে থিওরিটিক্যালি সত্য এটা, বুঝতে পারলে? বাট প্র্যাকটিক্যালি জিনিসটা কিন্তু নয়। প্র্যাকটিক্যালি যে এই যে ফিল্ডটা, মানে যে ফোর্সটা, আকর্ষণ বা বিকর্ষণ যে বলটা, সেটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই বেশি থাকবে, তারপরে আস্তে আস্তে দূরত্ব কমতে থাকবে, ঠিক আছে? মানে প্র্যাকটিক্যালি কমে যাবে, আমরা বলে দিয়ে এত কম, সেটাকে নেগলিজিবল করে দিয়ে জিরো ধরে দিলাম, এরকম একটা ব্যাপার। কিন্তু থিওরিটিক্যালি তার ভ্যালু জিরো হবে না, কম হবে, বাট ফাইনাইটে কিছু একটা ভ্যালু তুমি পাবে, ইলেকট্রিক ফিল্ড বা ফোর্সের কিছু একটা ভ্যালু তুমি পাবে। বুঝতে পারলে? তুমি যদি এখানে ফোর্সের কথা বলো, তাহলে এখানে এফ দিয়ে, এখানে এফ লেখো না, যা বাবা কাজ করছে না কেন আমার এটা। তাহলে এখানে এফ লেখো, এফ লিখলে কি এখানে একটা চার্জ তুমি দেবে, বা তুমি যদি ইউনিট চার্জ দাও তাহলে 1, তাতে কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে? বা তুমি যদি বলো না বাবা এখানে আমি একটা চার্জ নিয়েছিলাম, স্মল কিউ চার্জ নিয়েছিলাম, তাহলে এখানে স্মল কিউ চার্জ দাও, তাহলে এখানে ফোর্স হয়ে গেল তোমার। ওকে, তাহলে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। মানে একটা তুমি চার্জ পার্টিকেল রেখেছো, তার পরিপার্শ্বে মানে পারিপার্শ্বে যতখানি, মানে যতখানি রিজিয়ন, এনভায়রনমেন্টে যতখানি রিজিয়ন পর্যন্ত সে ফোর্স ফিল করবে কোনো অন্য একটা চার্জ পার্টিকেলের উপরে, সেই রিজিয়নটাকে বলে থাকি আমরা ইলেকট্রিক ফিল্ড। এখান থেকে নতুন আরেকটা ডেফিনেশনে আসি আমরা, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর ইলেকট্রিক ফিল্ড জিনিসটা একই। তোমাকে আমি বলছি, আমি হয়তো তুমি যখন প্রবলেম করবে তখন তোমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলবে, আমি যে ফর্মুলাটা লিখবো সেটা বের করা মানে ইলেকট্রিক ফিল্ড বের করা বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করা, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, জিনিসটা কি দেখো, ভালো করে বোঝো, খুব খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলছে ফোর্স পার ইউনিট চার্জ। মানে তুমি ইলেকট্রিক ফিল্ডটাকে জাস্ট এরকমভাবে লিখবে যে ই ইকুয়াল টু, ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছো তুমি কি দিয়ে, ই দিয়ে, রাইট? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলে? ফোর্স পার ইউনিট চার্জ, মানে একক আধানের উপরে যে পরিমাণ বল কাজ করবে সেটাকেই বলবো আমরা ইলেকট্রিক ফিল্ড। এই যে এখানে ধরো ক্যাপিটাল কিউ চার্জ দিয়েছি আমি, এখানে আমি একটা ইউনিট চার্জ রাখলাম, রাইট? এই যে ক্যাপিটাল চার্জ দিয়েছো তুমি এখানে, ক্যাপিটাল চার্জটা ইউনিট চার্জের উপরে যে পরিমাণ বল কাজ, মানে বল অ্যাপ্লাই করবে, সেটাকেই বলবো ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমি এই জিনিসটা যদি ঐকিক নিয়ম দেখি, তাহলে এরকম বলবে যে ভাই কিউ পরিমাণ চার্জ ছিল, কিউ পরিমাণ চার্জের উপরে এফ পরিমাণ বল কাজ করেছে। তাহলে একক চার্জ যদি নিই তাহলে কতখানি কাজ, বল কাজ করবে, তাহলে এফ বাই কিউ। তাহলে এটা কি বলবো আমরা, ইলেকট্রিক ফিল্ড। বুঝতে পারলে? তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনটা আসছে এরকম, যে ফোর্স পার ইউনিট চার্জ,
এইটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন। বাট এইখানে এই যে আমি জিনিসটা লিখলাম এটা পরিপূর্ণ নয় এখনো পর্যন্ত। কেন পরিপূর্ণ নয় ভালো করে বুঝবে। দেখো জিনিসটা আমি ভালো করে বোঝাই একটা এক্সাম্পল দিয়ে। সাপোজ এইখানে আমি একটা চার্জ নিয়েছি, এটা আমাদের সোর্স চার্জ। সোর্স চার্জ বলতে এই যে মেন যে চার্জটা, এই যেটা হচ্ছে তোমার সোর্স চার্জ, মানে যেখান থেকে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে। ওকে, এইখানে ধরলাম সাপোজ প্লাস কিউ পরিমাণ চার্জ নিচ্ছি, এটাকে বলছে আমরা সোর্স চার্জ। দিস ইজ আওয়ার সোর্স চার্জ। সোর্স চার্জ মানে যেখান থেকে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে। ইলেকট্রিক ফিল্ড তুমি লাইন অফ ফোর্স পাবে, আমরা বলবো আস্তে আস্তে। লাইন অফ ফোর্স চোখে দেখা যাবে না, বাট ফিল করা যাবে। ঠিক আছে, আর মানে আমরা যেহেতু চোখে দেখতে পাবো না, বাট সেটাকে ফিল করার জন্য আমরা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব, সেগুলো আসবো। দেখো এইখানে একটা সোর্স চার্জ দিয়েছো। সাপোজ তুই বলছো এইখানে একটা টেস্ট চার্জ রয়েছে, টেস্ট চার্জটা সাপোজ কিউ, প্লাস কিউ ধরে নাও তুমি। আমরা সাধারণত মানে পজিটিভ চার্জকেই টেস্ট চার্জ ধরে থাকি। ওকে, সো প্লাস কিউ হচ্ছে তোমার একটা টেস্ট চার্জ। এটা কি আমাদের টেস্ট চার্জ, মানে পরীক্ষার জন্য চার্জ, রাইট? এটা টেস্ট চার্জ নিয়েছো। তাহলে পরে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনে আসো। দেখো এটাকে আমরা ইউনিট কেন বলি, মানে বুঝতে হবে কথাগুলো। এবং এই যে টেস্ট চার্জ, টেস্ট চার্জটাকে আমি কিউ নট লিখে দিই, আর বেশি সুবিধা হয় বুঝতে, তাই না? ধরো তাহলে এই যে ক্যাপিটাল কিউ চার্জ, তাহলে ক্যাপিটাল কিউ চার্জটা কি, এই স্মল কিউ নট, এই চার্জটা টেস্ট চার্জের উপর একটা ফোর্স দেবে। সাপোজ এর একটা ডিস্টেন্সে রয়েছে, সেই ডিস্টেন্সটা সাপোজ হচ্ছে আমি আর ডিস্টেন্সে সেপারেটেড রয়েছে। তাহলে এই যে টেস্ট চার্জের উপরে ফোর্স কতখানি লাগবে, তুমি বলবে এফ ইকুয়াল টু কিউ ইন্টু স্মল কিউ নট ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। ফাইন, কোনো অসুবিধা নেই, এতখানি ফোর্স লাগবে টেস্ট চার্জের উপরে, রাইট? এইবার দেখো আমরা ডেফিনেশনই বললাম এখনই যে ইলেকট্রিক ফিল্ড কাকে বলে, ফোর্স পার ইউনিট চার্জ, ফোর্স পার ইউনিট চার্জ, রাইট? এইবার এই যে পজিটিভ ক্যাপিটাল কিউ চার্জ মানে সোর্স চার্জটা তো অনেকটা বড় চার্জ, তার একটা অনেকটা ভ্যালু রয়েছে, তার মানে গ্রেভি মানে তার গ্র্যাভিটি বেশি, মানে তার কি বলবো, তার মানে একটা মানে ওই বলে না একটা পাড়ার মধ্যে একটা মস্তান থাকলে কি তার একটা বিশাল গ্র্যাভি থাকে একটা, তাই না? সেরকম মানে, বা পাড়ার মধ্যে যে মন্ত্রী থাকে তার একটা কথার একটা ইয়ে থাকে, ঠিক আছে? সেরকম একটা। তাহলে এর কিন্তু যেহেতু চার্জ বেশি, তো মানে সোর্স চার্জ, এখান থেকে সব কিছু উৎপন্ন হচ্ছে, মানে ফিল্ড উৎপন্ন হচ্ছে, অন্য কিছু নয়। আর দেখো তাহলে এ কিন্তু নিজে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করছে, রাইট? এ ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করছে, চারিদিকে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করছে। এবার এই যে টেস্ট চার্জটা যদি বড় হয়ে থাকে, মানে এর যদি ভ্যালু থাকে, তাহলে এ নিজেও ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে। কথাটা বোঝো, ফিজিক্সটা বোঝো। তাহলে এ নিজেও ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে। তাহলে যে সোর্স ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করছে সেইটাকে এই টেস্ট চার্জটা বাধা দেবে না, তাই নয় কি? মানে সোর্স চার্জের জন্য তো ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হচ্ছে, আবার তুমি যে টেস্ট চার্জ নিচ্ছ সেও আবার ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করছে, তাহলে একে অপরকে তো ভাই বাধা দেবে, তাহলে সেটা তো হতে পারে না। তাহলে মানে এর মানে যে সোর্স চার্জের প্রভাবটাকে কমিয়ে দেবে, তাহলে সেটা করলে তো হবে না। তার জন্য ডেফিনেশনটা ঠিক এরকম হওয়া দরকার ইলেকট্রিক ফিল্ডের। সো ইলেকট্রিক ফিল্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দিস: ফোর্স পার ইউনিট চার্জ কিউ নট, বাট লিমিট কিউ নট টেন্ডস টু জিরো। কথাটা কি বোঝাতে পারলাম? তার মানে কি, এই যে লিমিট কিউ নট টেন্ডস টু জিরো মানে কিউ নটটাকে অনেক ছোট হতে হবে, মানে কিউ এর থেকে মাছ 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 লেস দেন কিউ নট হতে হবে। মানে কিউ নটটা টেন্স টু জিরো, তার মানে কি জিরো নয়, জিরো হয়ে গেলে তো হবে না, আবার জিরো নয়, বাট বাট জিরোর কাছাকাছি। টেন্স টু জিরো মানে কি, টেন্স টু জিরোর কথা অর্থ হচ্ছে তোমরা জিরো নয় বাট জিরোর কাছাকাছি, মানে হতে পারে ভ্যালুটা এরকম 0.0000, 1 কোটিটা জিরো রয়েছে, তারপরে 1 রয়েছে, বা সামথিং কিছু একটা রয়েছে, 1 2 রয়েছে, এরকম 0.0000000000000000000000000000 এরকম এরকম সাবজেক্ট কিছু রয়েছে, ঠিক আছে? তাহলে এই রকম হতে পারে, কিন্তু পুরোপুরি জিরো নয়। তাহলে তার মানে কি, এটা কত ছোট তুমি দেখো,
আমরা অনেক সময় কি বলে থাকি টেন্স টু ইকুয়াল টু জিরো, বাট নট ইকুয়াল টু জিরো, টেন্স টু জিরো। পুরো যদি আমি ফিজিক্সটা দেখি, কিউ নট টেন্স টু জিরো মানে হচ্ছে কি জিরো নয়, জিরোর কাছাকাছি যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে গিয়ে প্রপার ডেফিনেশন। কারণ কেন বললাম এইটা, কারণ এটা হতেই হবে, না হলে পরে এই যে টেস্ট চার্জ এও তো ফিল্ড প্রডিউস করবে, তাহলে এর যে ফিল্ডটা সোর্স চার্জের জন্য যে ফিল্ড প্রডিউস হয়েছে সেটাকে বাধা দেবে, সেটাকে বাধা দেবে, তাহলে সেটা তো হতে পারে না। ক্লিয়ার হয়েছে? বাধা দিলে পরে হবে কি করে, যেটা সোর্স চার্জ তার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি, বা টেস্ট চার্জটা সেও ইলেকট্রিক ফিল্ড প্রডিউস দিচ্ছে, সে বাধা দিয়ে তো ব্যাঘাত ঘটিয়ে দিল না, কাজের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে দিল, ঠিক আছে, আগুনে ঘি ঢেলে দিল, এরকম একটা ব্যাপার হয়ে গেল। তার জন্য টেস্ট চার্জটাকে অবশ্যই টেন্স টু জিরো হতে হবে, অনেক অনেক ক্ষুদ্র হতে হবে, তবে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনটা প্রপার হবে। ওকে, তার জন্য আমরা এখানে লিখে থাকি লিমিট কিউ জিরো মানে কিউ নট টেন্স টু জিরো এফ বাই কিউ নট। সো এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ডেফিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এইখানে যেটা লিখেছিলাম দেখো এবার, যে স্মল কিউ চার্জ, এই স্মল কিউ চার্জের উপর কতখানি ফোর্স লাগছে, এতখানি ফোর্স লাগছে, ফাইন। তো তুমি ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন জানো, সো নাও উই নো, সো নাও ইলেকট্রিক ফিল্ড কত হয় বলো? ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু ফোর্স পার ইউনিট চার্জ, এখানে চার্জটা কত কিউ নট, মানে কি কিউ নট চার্জের উপরে ফোর্স লাগছে এফ, তাহলে একক চার্জের উপর কতখানি ফোর্স লাগবে এফ বাই কিউ নট। সো এটাই তো আমাদের ইলেকট্রিক ফিল্ড, বাট কিউ নটটা কি, অবশ্যই টেন্স টু জিরো, এটা লিখে দিয়েছি আমরা। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো ই ইকুয়াল টু এফ এর মান তুমি অলরেডি জানো, সো কিউ কিউ নট ডিভাইডেড বাই ফোর পাই ইপসিলন জিরো ইন্টু আর স্কোয়ার ইন্টু ওয়ান বাই কিউ নট। তাহলে দেখো এই কিউ নট আর এই কিউ নট কি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট কি পড়ে থাকছে, তাহলে সুতরাং ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই ফোর পাই ইপসিলন জিরো ইন্টু আর স্কোয়ার, মানে সোর্স চার্জটার উপরেই কিন্তু শুধু ডিপেন্ড করছে। বুঝতে পারলে? তাহলে ইলেকট্রিক ফিল্ড তুমি পাচ্ছ কিউ বাই ফোর পাই ইপসিলন জিরো ইন্টু আর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের ম্যাথামেটিক্যাল ফর্ম, ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমাদের অনেক প্রবলেম করতে হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা ক্লিয়ার হয়েছে। প্রথমে ডেফিনেশনটাকে ক্লিয়ার করো, ডেফিনেশনটা কি, ফোর্স পার ইউনিট চার্জ, এবং যে চার্জটা ধরছে আমরা যে টেস্ট চার্জ সেটা কিন্তু টেন্স টু জিরো হতে হবে, মানে অ্যাকচুয়াল ডেফিনেশন তোমার এটা, যে লিমিট তোমরা যখন লিখবে ডেফিনেশনটা, ডেফিনেশন লেখার পরে কিন্তু এটা লিখে দেবে, হ্যাঁ, তাহলে ফুল মার্কস পাবে, ঠিক আছে। তোমরা যদি বলে তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কাকে বলে, তখন লিখবে ফোর্স পার ইউনিট চার্জ, সেটাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে, এবং নিচে তোমরা লিখে দেবে এই যে ই ইকুয়াল টু লিমিট, মানে তোমাদের তো অ্যাকচুয়ালি লেখালেখির কিছু নেই, জাস্ট কনসেপ্টের জন্য বলছি আমি, ঠিক আছে। আচ্ছা, বুঝলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ড মানে তোমরা বুঝতে পারছো যে চার্জ বাই ফোর পাই এপসিলন জিরো ইন্টু আর স্কোয়ার, ফাইন, অসুবিধা নেই। এবং আমি যদি এটাকে ভেক্টর ফর্মে লিখি, সো ইন ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম অর ভেক্টর নোটেশন, দেখো ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি হবে, কেন হবে, কারণ এখানে দেখো আর রয়েছে, আর তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটা কিন্তু একটা অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি হবে। তাহলে আমরা বলতেই পারবো ইলেকট্রিক ফিল্ড ই দ্যাট ইজ ইকুয়াল টু, মানে ভেক্টর কোয়ান্টিটি দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ফোর পাই ইপসিলন জিরো ইন্টু আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। আর ক্যাপটা কি, ইউনিট ভেক্টর অফ এই যে পজিশন ভেক্টর যেটা রয়েছে আর, তার ইউনিট ভেক্টর, মানে এখানে আর ক্যাপ মানে তোমার আর ভেক্টর ডিভাইডেড বাই আর। ওকে, সো এরকম যদি আমি ছবি এঁকে দেখাই, সাপোজ এখানে একটা ক্যাপিটাল কিউ চার্জ রয়েছে, তার জন্য সাপোজ তুমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছো, পি পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছো। ওকে, তাহলে পরে দেখো এর জন্য ইলেকট্রিক ফিল্ড কী হবে, ডিস্টেন্সটা সাপোজ আমি কনসিডার করলাম যে আর রয়েছে, তাহলে ডিরেকশনটা কোন দিক বরাবর হবে, নিশ্চয়ই এই দিক বরাবর হবে, কারণ কি এখানে তুমি পজিটিভ ইউনিট চার্জ নিয়েছো, রাইট। তাহলে এটা যদি পজিটিভ কিউ চার্জ হয়, এটা যদি পজিটিভ ইউনিট চার্জ হয়, তাহলে কি পরস্পরকে বিকর্ষণ করবে, সো বিকর্ষণ করলে পরে এদিকে চলে আসবে, সুতরাং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে আর ক্যাপ বরাবর, আর আর ক্যাপ মানে তুমি জানো আর ভেক্টর ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড তোমার এদিক বরাবর হবে, আমি যেরকম ধরেছি সেই অনুসারে। এটা যদি নেগেটিভ নিতাম তাহলে এই দিক বরাবর হতো, তাই না, যেমন ধরবে তেমন হবে, এতে কোনো অসুবিধা নেই। তাহলে ক্লিয়ার হয়েছে জিনিসটা। তাহলে এইটা হচ্ছে আমাদের
ভেক্টর নোটেশন অফ ইলেকট্রিক ফিল্ড। ওকে, আচ্ছা বুঝলাম। তাহলে এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ। একটা বিন্দু আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডের যে ফর্মুলা সেটা কি, চার্জ বাই 4πε0 এটা আসবে। ফোর্সের ফর্মুলা তোমরা দেখেছো, এখানে কিউ ইন্টু আবার একটা কিউ থাকে, মানে যদি তোমরা ফোর্সের ফর্মুলা দেখো জাস্ট নর্মাল একই রকম জিনিস, কিন্তু Q1 Q2 লিখি আমরা, বা জাস্ট আমি যদি এরকম লিখি কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। তাহলে এই যে কিউটা রয়েছে না, এই কিউটাকে যদি আমরা এখানে নিয়ে চলে আসি তবে ইলেকট্রিক ফিল্ড হয়ে যায়। বুঝতে পারলে, মানে একই জিনিস, জাস্ট কি এখানে স্মল কিউ দিয়ে মাল্টিপ্লাই ছিল, ফোর্সের ক্ষেত্রে এখানে স্মল কিউটা থাকবে না। মানে যেই পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করছো সেই পয়েন্টে যদি চার্জ থাকে সেই চার্জটা থাকবে না ডেফিনেশনে। ক্লিয়ার হয়েছে? ওকে ফাইন। সো এখন আমরা ইলেকট্রিক ফিল্ডের ইউনিট অ্যান্ড ডাইমেনশন কী হবে সেগুলো একটু দেখে নিই। সো ইউনিট যেগুলো ইম্পর্টেন্ট, ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ওকে, সো ইলেকট্রিক ফিল্ড এর ইউনিট কী হবে, ইলেকট্রিক ফিল্ড কাকে বলে দেখলাম আমরা, ই ইকুয়াল টু ফোর্স পার ইউনিট চার্জ, রাইট। সো আমি যদি ইন এসআই সিস্টেম দেখি, সো ইন এসআই সিস্টেম বলো কি হবে, ফোর্স ইউনিট কি হয় নিউটন, আর চার্জ মানে নিউটন পার কুলম, রাইট। এটা তোমার এসআই সিস্টেম হয়ে গেল। আমি যদি সিজিএস সিস্টেম দেখি, সো ইন সিজিএস সিস্টেম সেটা হবে কি দেখো, যেহেতু ফোর্স তাহলে ডাইন বলবে পার স্ট্যাট কুলম। ওকে, এটা তোমার সিজিএস সিস্টেমে ইউনিট হয়ে গেল। ওকে ফাইন। আরেকটা জিনিস যেটা আমরা পরে শিখব, ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়াল আমরা শিখব পরে। তাদের মধ্যে একটা রিলেশন রয়েছে যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। আমি তোমাদের বোঝার মতো করে লিখলাম, কারণ ইন জেনারেল এটা হয় না, ইন জেনারেল এটা হয়ে থাকে। এটা আমি ওয়ান ডাইমেনশনের জন্য বললাম, তাই আমি এটা লিখলাম। আর আমরা যদি আরেকটু হাই লেভেলের কথা ভাবি তাহলে আমরা এরকম দেখবো যে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ভি। এইগুলো আমরা গ্র্যাজুয়েশনে গিয়ে পড়বো, যদি কখনো অনার্স করো তাহলে পরে তোমরা এগুলো শিখবে। ওকে, তাহলে এইখান থেকে দেখতেই পাচ্ছ তুমি ভি মানে পোটেনশিয়াল মানে ভোল্ট হবে, তাহলে ভোল্ট পার মিটার। তাহলে এইটা হচ্ছে তোমার কিন্তু একটা ইউনিট, এসআই সিস্টেমে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ইউনিট। ওকে, এটা মনে রাখবে, কারণ হয়তো তুমি এখানে প্রবলেম করতে গিয়ে দেখলে যে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট বলে দিয়েছে ভোল্ট পার মিটার, তুমি তো ভাই পড়েছো নিউটন পার মিটার, তাহলে তুমি বলবে যা বইতে ভুল লিখে দিয়েছে। না, ভুল লিখেনি বইতে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কত হবে, ভোল্ট পার মিটার। তুমি এখান থেকেও ক্যালকুলেট করতে পারো। কি করে ক্যালকুলেট করতে পারো, যদি তুমি এখানে এই ফোর্সটাকে সাপোজ করা যেতে পারে, এখানে ফোর্সটাকে যদি আমরা ভাঙি, ওয়ার্ক ডানের ফর্মে নিয়ে আসি, ওয়ার্ক ডান, পোটেনশিয়ালের ডেফিনেশন তোমাকে জানতে হবে, সেখান থেকেই করতে হবে, কারণ পোটেনশিয়াল মানে কি ডাব্লু বাই কিউ হয়ে থাকে পোটেনশিয়াল। ওকে, তাহলে ডাব্লু বাই কিউ, যেহেতু পোটেনশিয়াল লাগবে তাহলে ডাব্লু করতে গেলে ভি ইন্টু কিউ করতে হবে, রাইট। তাহলে এটাকে ডাব্লু করতে গেলে সাপোজ এখানে এস দিয়ে মাল্টিপ্লাই করো, মানে এখান থেকে করা যেতে পারে, দরকার নেই, জাস্ট মানে ইউনিটটা বোঝার জন্য তুমি করতে পারো, চেক করে দেখতে পারো এখান থেকেও। হ্যাঁ, বাট এই ডেফিনেশনটা বলো তো, মানে এই যে ফর্মুলাটা এটা আমরা প্রমাণ করবো, চাপ নেই। এখানে যদি আমি এস দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে এস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না। সো এটা তোমার ডাব্লু হয়ে গেল, এখান থেকে হয়ে যাচ্ছে দেখো, মানে জাস্ট মানে ব্যাক ক্যালকুলেশন যাকে বলে আর কি। আমি যদি ওপর নিচে যদি আমি এস দিয়ে মাল্টিপ্লাই করি, মানে এস হচ্ছে তোমার একটা সরণ মানে ডিসপ্লেসমেন্ট, রাইট। তাহলে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ডান তোমরা শিখেছো নিশ্চয়ই, ডিভাইডেড বাই কিউ ইন্টু এস। তাহলে এই যে ডাব্লু বাই কিউ এটাকে আমরা পোটেনশিয়াল বলবো, পোটেনশিয়াল বাই এস ডিসপ্লেসমেন্ট, তাহলে পোটেনশিয়াল, সো পোটেনশিয়াল মানে ভি হবে ইউনিট ভোল্ট হয়, হ্যাঁ, ভোল্ট পোটেনশিয়াল ইউনিট কী হয় ভোল্ট হয়, তাই ভি লিখলাম আমরা। আর ডিসপ্লেসমেন্ট তার ইউনিট মিটার হবে, আমি যেহেতু এসআই সিস্টেম বলছি। ওকে, সো এইভাবে তোমরা মনে রাখতে পারো। হ্যাঁ, মানে এটা আমি বললাম একটাই কারণে, কারণ প্রবলেমে তোমরা হয়তো দেখবে যে ইলেকট্রিক ফিল্ডের ইউনিটটা ভোল্ট পার মিটারে বলে দিয়েছে, তার জন্য আমি বলে দিলাম, ঠিক আছে। ওকে, এখান থেকে তোমরা ডাইমেনশন বের করতে পারবে নিশ্চয়ই। সো ডাইমেনশন কেমন হবে দেখো, সো ডাইমেনশন অফ ইলেকট্রিক ফিল্ড,
তাহলে ফোর্স মানে কি হয়, ml T⁻², মাস ইন্টু অ্যাক্সিলারেশন ডিভাইডেড বাই চার্জ মানে তুমি লিখবে কি কিউ ইকুয়াল টু আই ইন্টু টি বলতে পারো, তাই না? সুতরাং আই ক্যাপিটাল টি। তাহলে এখানে আসবে দেখো ml T⁻, এটা উপরে গেলে -3 হবে, আর I⁻²। সো এইটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইমেনশন। ওকে, এমসিকিউ কোয়েশ্চেন দিতেই পারে। বুঝতে পারলে? কিছুই না, একদম সিম্পল জিনিস, শুধু ডেফিনেশন বুঝতে পারলে তোমরা সব কিছু করতে পারবে। আশা করি ইলেকট্রিক ফিল্ডে বোঝাতে পারলাম। ইলেকট্রিক ফিল্ড আর কিছুই নেই, সিম্পল জিনিস একদম। এখন তোমরা প্রবলেম করবে, তাহলে তোমাদের হয়ে যাবে। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের মানে খুবই ইম্পর্টেন্ট জানতে হবে, কারণ এটা থেকে তোমার ফিলিংসটা আসবে ইলেকট্রিক ফিল্ডে। সেটা তোমার ইলেকট্রিক লাইন অফ ফোর্স বলবো আমরা, রাইট? সো ইলেকট্রিক লাইন অফ ফোর্স মানে তড়িৎ বলরেখা, মানে বলরেখা, ঠিক আছে? সো ইলেকট্রিক লাইন অফ ফোর্স, এখান থেকে একটা ফিলিংস আসবে তোমার, যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাকচুয়ালি কেমন হয়। দেখো, ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিক লাইন অফ ফোর্স বলতে, ধরো এখানে একটা পজিটিভ কিউ চার্জ রয়েছে সাপোজ, রাইট? পজিটিভ কিউ চার্জ রয়েছে। এবার আমি এখানে একটা কি ইউনিট চার্জ নিয়ে আসলাম, এবারটা কি করবে? এবারটা এটাকে একটা ফোর্স দেবে, যেহেতু পজিটিভ চার্জ, তাহলে এদিকে বরাবর একটা ফোর্স দেবে, ধাক্কা মারবে, রাইট? তাহলে পরে যখন তুমি ধরো এইটাকে এর কাছে নিয়ে আসবে, তখন কি এই যে প্লাস কিউ চার্জ, স্মল কিউ চার্জকে একটা ফোর্স দেবে, তাহলে এটা ফোর্স দিলে কি সে একটা পাথ বরাবর মানে ফ্লো করবে, রাইট? সেটা পাথ বরাবর ফ্লো করবে। মেনলি কি হয় দেখো, যে পাথ বরাবর ফ্লো করে সেটাই কি, যে ট্র্যাস পাওয়া যায়, যে পথটা পাওয়া যায়, সেই পথটাই হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের লাইন অফ ফোর্স। মানে ফোর্স দিয়েছে, তার জন্য একটা তুমি লাইন পাচ্ছ, তাই বলছি লাইন অফ ফোর্স। কথাটা বুঝতে পারছো? বোঝো, ফিজিক্সটা বুঝে নাও, জাস্ট কিছুই না। তাহলে তুমি একটা ইউনিট চার্জ নিয়ে এসছো, ইউনিট পজিটিভ চার্জ। এই ইউনিট পজিটিভ চার্জের উপরে এই যে সোর্স চার্জ যখন একটা ফোর্স দিল, সে কি একটা পাথ বরাবর ফ্লো করতে শুরু করলো। তাহলে সেই যে পাথ বরাবর ফ্লো করলো, মেনলি সেই পাথের যে ট্যানজেন্টটা পাওয়া যায়, আমি যদি আরও প্রপার ডেফিনেশনে আসি, সেই পাথের যে ট্যানজেন্ট পাওয়া যায়, সেই ট্যানজেন্টটাই হচ্ছে তোমার লাইন অফ ফোর্স, ইলেকট্রিক ফিল্ডের লাইন অফ ফোর্স। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে ইলেকট্রিক লাইন অফ ফোর্স বলতে আমরা কি বুঝি, যে একটা ইউনিট পজিটিভ চার্জকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসলে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন নিয়ে আসা হবে, তখন এই যে সোর্স চার্জ তার উপরে একটা ফোর্স দেবে। তো সেই ফোর্সের দরুন সেই ইউনিট চার্জটা যে পাথ বরাবর ফ্লো করবে, সেই পাথের ট্যানজেন্টটাকে বলবো আমরা ইলেকট্রিক লাইন অফ ফোর্স, কারণ ফোর্স দিয়েছে, ফোর্স থেকে পাচ্ছি আমরা। সো তাহলে এরকম বলতে পারো তুমি, ট্যানজেন্ট of the path বলতে পারো, বা of the line বলতে পারো, tangent of path বলি আমরা, tangent of path of the unit positive charge, due to the electric force, okay, is called electric line of force, এরকম বলতে পারো, it's called electric line of force, ওকে? তাহলে এটাকে তোমরা ইলেকট্রিক লাইন অফ ফোর্স বলবে। ওকে, বুঝলাম। এই ফোর্সগুলো মানে লাইন অফ ফোর্স কেমন হবে দেখো, আমি যদি জাস্ট এখানে একটা পজিটিভ ইউনিট চার্জ রাখি, আমি আবার সেগুলো আস্তে আস্তে দেখবো সব। সো সাধারণত তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জ থেকে মানে বেরোবে, এখান থেকে বেরোয়, পজিটিভ চার্জ থেকে কি হয়,
বেরোয়, শেষ কোথায় হয় গিয়ে নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়। মানে পজিটিভ বের করে, নেগেটিভ গিলে খায়। বুঝতে পারলে? তাহলে দেখো এই যে লাইন অফ ফোর্স বেরোচ্ছে পজিটিভ চার্জ থেকে, কি চারিদিকে এরকমভাবে চারিদিকে বেরোচ্ছে, চারিদিকে একদম স্ফিয়ার যেহেতু পুরো চারিদিকে এরকমভাবে ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে। বাট আমি যদি নেগেটিভ চার্জ রাখতাম, শুধুমাত্র নেগেটিভ চার্জ মানে নেগেটিভ কিউ যদি রাখতাম এখানে আমি, ঠিক আছে, নেগেটিভ সাপোজ নেগেটিভ কিউ, সো নেগেটিভ কি হলে কি হতো, এর মধ্যে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ঢুকতো, চারিদিক দিয়ে ঢুকতো ইলেকট্রিক ফিল্ড। বুঝতে পারলে? তার মানে কি, তাহলে পজিটিভ থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোবে আর নেগেটিভে গিয়ে ইলেকট্রিক ফিল্ড ঢুকবে, মানে নেগেটিভের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ঢোকে, পজিটিভের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড বেরোয়। তাহলে এটা মাথায় রাখবে, কার থেকে বেরোবে, পজিটিভ থেকে বেরোবে, কে মানে কার মধ্যে ঢুকবে, নেগেটিভের মধ্যে ঢুকবে, ঠিক আছে, মানে নেগেটিভ জাস্ট অ্যাবজর্ব করে বলতে পারো তুমি। ওকে, এইখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখো, এই যে লাইন অফ ফোর্স তুমি দেখছো, এগুলো কি এক একটা লাইন অফ ফোর্স, রাইট? এগুলো এক একটা লাইন অফ ফোর্স। তাহলে ধরো তোমাকে কিউ পরিমাণ চার্জ দিলাম, এই প্লাস ক্যাপিটাল কিউ চার্জ দিলাম, তাহলে সেখানে কতগুলো লাইন অফ ফোর্স রয়েছে সেটা তুমি কি করে বলবে? মানে কতগুলো কত সংখ্যক লাইন অফ ফোর্স রয়েছে সেটা তুমি কি করে বলবে, তাই না? সেটা বলা যেতে পারে। ধরো এই এক্সাম্পলটাই নিই আমি, এই এক্সাম্পলটা নিই, ধরো এখানে একটা আমি একটা স্ফেয়ার কনসিডার করছি, আমি একটা স্ফেয়ার রয়েছে, এটা সলিড স্ফেয়ার ধরে নাও তুমি একটা, ঠিক আছে, এটা সলিড স্ফেয়ার, একটা সলিড স্ফেয়ার রয়েছে। ওকে, এই সলিড স্ফেয়ারের ভেতরে, সলিড হতে পারে হলো হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, সলিড স্ফেয়ার রয়েছে, তার ভেতরে ধরো সাপোজ তুমি পজিটিভ এটা কিউ চার্জ রেখেছো, পজিটিভ কিউ চার্জ রেখেছো, পজিটিভ কিউ চার্জ রেখেছো, তাহলে কি হবে, এই কিউ চার্জ থেকে লাইন অফ ফোর্স বেরোবে, রাইট? বলবে হ্যাঁ ঠিক, পজিটিভ কিউ চার্জ থেকে এই ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে, এই দিক বড় চারিদিকে ইলেকট্রিক ফিল্ড বেরোচ্ছে। তাহলে পরে আমরা যদি বলি যে ধরো যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, আমি যদি বলি এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, বা এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, যে স্ফিয়ারটার সারফেস ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত, তুমি বলবে আমি তো কুলম্বের সূত্র জানি, সেখান থেকে আমরা ফোর্স পেয়েছিলাম, ফোর্স থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করেছিলাম, কত হয়, ই ইজ ইকাল টু কিউ বাই, এখানে ক্যাপিটাল কিউ ধরেছি আমি, সো ক্যাপিটাল কিউ বাই 4πε0 ইন্টু রেডিয়াসটা সাপোজ আর, আর স্কোয়ার, এই যে স্ফিয়ারটা রেডিয়াস সাপোজ আমি ধরছি আর। ওকে, তুমি বলবে এতখানি ইলেকট্রিক ফিল্ড বেরোবে, আমি বলবো ঠিক। এইখানে আমি যদি এটাকে আরেকটুখানি সুন্দর করে লিখি, দেখো এই ইপসিলন জিরোটাকে আমি যদি ওপরে নিয়ে আসি, কিউ বাই ইপসিলন জিরো বলতে পারি আমি, ডিভাইডেড বাই 4πr² বলতে পারি। এইবার এই রিলেশনটা একটু ভালো করে দেখো, একটু অন্যরকম হয়ে গেল না? কেমন হয়ে গেল বলো তো? এই যে তুমি ইলেকট্রিক ফিল্ড পাচ্ছ, ইলেকট্রিক ফিল্ড কেমন পাচ্ছ দেখো, কিউ বাই ইপসিলন জিরো ডিভাইডেড বাই 4πr², 4πr² কি, এই যে স্ফিয়ারটার যে এরিয়া সেটা না, তাহলে স্ফিয়ারটার এরিয়া কতখানি, এরিয়া অফ স্ফিয়ার ইজ 4πr² হবে, তাই তো? তাহলে 4πr² কি, স্ফিয়ারটার এরিয়া, ফাইন। তাহলে দ্য লাইন অফ ফোর্স পার ইউনিট এরিয়া, সেটা কি বলছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন দেখো একটু অন্যরকমভাবে বলে ফেললাম আমরা আবার, কি দেখো, বলরেখা ডিভাইডেড বাই এরিয়া, এটা মানে কি কিউ বাই এপসাইলন জিরো, সেটা কি রিপ্রেজেন্ট করছে, বলরেখা রিপ্রেজেন্ট করছে, মানে কি কিউ বাই এপসাইলনের ভ্যালু যত বেশি হবে তত ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বাড়বে, তাই না? কিউ বাই এপসাইলন, ধরো এরিয়াটা কনস্ট্যান্ট, রাইট? এবার কিউ বাই এপসাইলন জিরোর ভ্যালু যত বাড়বে তত কী হবে, ইলেকট্রিক ফিল্ড বাড়বে, কারণ দেখো না কিউ বাই এপসাইলন জিরো বাড়লে পরে ইলেকট্রিক ফিল্ড বাড়বে, তার মানে কি লাইন অফ ফোর্স যত বেশি হবে তত কি ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বাড়বে, মানে বলরেখা যত বেশি হবে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ তত বেশি, সেটা আমরা বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি মেনলি কি পাচ্ছি, যে ইলেকট্রিক ফিল্ড সেটা ইকুয়াল টু নাম্বার অফ লাইন অফ ফোর্স
ফোর্স পার ইউনিট এরিয়া, পার এরিয়া, ওকে, এরিয়া অফ স্ফিয়ার। তাহলে নাম্বার অফ লাইন অফ ফোর্স কত পাচ্ছ তুমি? সুতরাং যে ফর্মুলা নাম্বার অফ লাইন অফ ফোর্স খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রবলেম আসে। ইকুয়াল টু তুমি বলবে কিউ বাই ইপসিলন জিরো, বুঝতে পারলে? তাহলে তোমাকে যদি বল সংখ্যা বের করতে বলে, মানে বল সংখ্যা যদি বের করতে বলে, হ্যাঁ, তাহলে তুমি কোন ফর্মুলা ইউজ করবে? কিউ বাই ইপসিলন জিরো। মানে তুমি চার্জ জানো, ইপসিলন জিরো, তোমার যদি ফ্রি স্পেস বলে তাহলে ইপসিলন জিরো হবে, মিডিয়াম বললে ইপসিলন হবে। তাহলে তুমি ইপসিলন জিরোর মধ্যে রিলেশন জানো, এবং মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পারমিটিভিটি, তার মধ্যে রিলেশন তোমরা জানো, রিলেটিভ পারমিটিভিটি, সেগুলো ইউজ করে তোমরা কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারবে। তাহলে একটা এক্সাম্পল তোমাকে বলি, করে আমাকে কমেন্ট করে জানাও। সাপোজ চার্জ রয়েছে 2 কুলম্ব, এবং এই চার্জটাকে কি ফ্রি স্পেসে রেখেছি, তাহলে নাম্বার অফ লাইন অফ ফোর্স কত হবে? লাইন অফ নাম্বার অফ লাইন অফ ফোর্স কত হবে? ক্যালকুলেট করে আমাকে বলো কত হবে। তাহলে অতগুলো নাম্বার অফ লাইন অফ ফোর্স, মানে অতগুলো বল সংখ্যাতেই পাবে, বুঝতে পারলে? আর এখান থেকে একটা কনসেপ্ট আমরা বুঝতেই পারছি, যে ফার্স্ট কনসেপ্ট কি, যে কিউ বাই ইপসিলন জিরো, এটা কি নাম্বার অফ লাইন অফ ফোর্স, এটা যত বেশি হবে ইলেকট্রিক ফিল্ডের কি স্ট্রেংথ তত বাড়বে, এটা মানে স্ট্রেংথ বেড়ে গেল, তত বেশি স্ট্রেংথ হবে। ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কি বাড়বে? নাম্বার অফ লাইন অফ ফোর্স বাড়লে পরে। ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে এই যে নাম্বার অফ লাইন অফ ফোর্স এর আরও কিছু প্রপার্টি রয়েছে, এই প্রপার্টিগুলো একটুখানি আমরা এক্সপ্লেন করি। সো কিছু প্রপার্টিজ অফ লাইন অফ ফোর্স, মানে বলরেখা, লাইন অফ ফোর্স। ওকে, যেমন দেখো ফার্স্ট যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কি দুটি বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করতে পারে না। ধর এই একটা বলরেখা যাচ্ছে, আর এই একটা বলরেখা, এটা 1 নম্বর দাও, এটাকে, আচ্ছা একই কালিতে দেখাই, এটাকে 1 নম্বর দাও, এটাকে তুমি 2 নম্বর দাও। এই যে দুটো বলরেখা দেখো পরস্পরকে ছেদ করতে পারবে না। বলবে কেন ছেদ করতে পারবে না? একদম সিম্পল জিনিস। দেখো যদি তুমি এই মানে 1 নম্বর বলরেখাটার কথা যদি ভাবো, তাহলে 1 নম্বর বলরেখা ধর এই পয়েন্টটাতে শুধুমাত্র একটা ট্যানজেন্ট থাকার কথা ছিল, মানে লাইন অফ ফোর্স কোন দিক বরাবর হবে? এই ট্যানজেন্ট বরাবর হবে। আবার 2 নম্বর বলরেখার ক্ষেত্রে এই পয়েন্টটাতে মানে লাইন অফ ফোর্স কোন দিক বরাবর হবে? মানে ট্যানজেন্টটা এই দিক বরাবর হবে। তাহলে একটা পয়েন্টেই দুটো ট্যানজেন্ট রয়েছে, সেটা কখনো পসিবল নয়। মানে একটা এখানে ধরো একটা পজিটিভ তুমি ইউনিট চার্জ নিয়েছো তুমি, ওকে, এখানে তোমার একটা পজিটিভ ইউনিট চার্জ নিয়েছো তুমি, তাহলে এই ইউনিট চার্জটা একটা টাইমে দুদিক বরাবর ডিরেকশন কী করে পসিবল রে ভাই? একটা পার্টিকুলার টাইমে সে তো দুটো দিকে যেতে পারবে না, এটা তো ম্যাজিক নয়, বুঝতে পারলে কথাটা আমার? মানে একটা পার্টিকুলার টাইমে এই যে পজিটিভ ইউনিট চার্জ, এ কি দুটো ডিরেকশন যেতে পারবে? একবার এদিক বরাবর, আবার এদিক বরাবর, এটা কি পসিবল না? তাহলে একটা সময়ে, একটা পার্টিকুলার সময়ে এই চার্জটার দুটো ট্যানজেন্ট, সেটা কিন্তু পসিবল নয়। তাহলে যে দুটো ট্যানজেন্ট at a time is not possible. ক্লিয়ার হয়েছে বাবা? জাস্ট সিম্পল জিনিস, কিছুই না, কিন্তু জানতে হবে। হ্যাঁ, ওকে। আর যেরকম ধরো প্রথমেই বললাম যে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোবে, সো পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোবে, আর নেগেটিভ চার্জে গিয়ে ইলেকট্রিক ফিল্ড ঢুকবে, কনভেনশন। পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড বেরোবে, আর তুমি যদি এখানে নেগেটিভ চার্জ নাও, নেগেটিভ চার্জে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ ঢুকবে। ক্লিয়ার হয়েছে? ওকে, কিছু মেনগুলো আমি বলে দিচ্ছি। 3 নম্বর যেরকম ধরো সাপোজ তুমি বলবে এখন, তাহলে এই পজিটিভ থেকে বেরোবে বুঝলাম,
কোথায় গিয়ে মিলিত হবে? আশেপাশে যদি কোনো নেগেটিভ না থাকে, ধরো এখানে তুমি একটা পজিটিভ নিয়েছো, তুমি পজিটিভ চার্জ নিয়েছো তুমি, তাহলে এখান থেকে মানে ইলেকট্রিক ফিল্ডগুলো বেরোবে। তো লাইন অফ ফোর্স এই যাবে, এই যাবে, এই যাবে। তুমি বলবে আশেপাশে তো কোনো নেগেটিভ নেই, তাহলে কোথায় গিয়ে ঢুকবে, তাই না? তাহলে আমরা ইমাজিন করব ইনফিনিটিতে যেন একটা নেগেটিভ বসে আছে, তাহলে কি এই লাইন অফ ফোর্সটা ইনফিনিটিতে গিয়ে কনভার্জ হয়ে যাবে, মানে ইনফিনিটিতে গিয়ে নেগেটিভ আছে তার মধ্যে গিয়ে ঢুকবে, তাহলে ইনফিনিটিতে গিয়ে ঢুকবে। সিমিলারলি একই কথা, তাহলে ধরো শুধুমাত্র আমার কাছে নেগেটিভ চার্জ রয়েছে, তাহলে তুমি বলবে কোথা থেকে তাহলে আসছে ইলেকট্রিক ফিল্ডটা, তাহলে আশেপাশে তো কোনো পজিটিভ চার্জ নেই, তখন তুমি বলবে যে ইনফিনিটিতে একটা পজিটিভ চার্জ বসে আছে, সেখান থেকে লাইন অফ ফোর্স মানে সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড আসছে এবং এসে এই নেগেটিভের মধ্যে ঢুকছে। ক্লিয়ার হলো কথাটা? 4 নম্বর, ধরো পাশাপাশি যদি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ যদি বসে থাকে, তাহলে এখানে একটা পজিটিভ রয়েছে আর সাপোজ এখানে একটা নেগেটিভ রয়েছে, তাহলে পাশাপাশি একটা পজিটিভ নেগেটিভ বসে আছে, তাহলে তুমি কি বলবে? পজিটিভ থেকে তো লাইন অফ ফোর্স বেরোয় আর নেগেটিভে গিয়ে ঢোকে, তাহলে একটা পুরো স্ট্রেট লাইন এর মধ্যে পাবে। ওকে, কোথায় গেল এটা? এবং দেখো আরেকটা লাইন অফ ফোর্স এরকম সোজা যাচ্ছিল, কিন্তু এই নেগেটিভটা পাশে থাকার জন্য কি করবে, এ আবার নিজের দিকে বাঁকানো শুরু করবে, এইভাবে নিজের দিকে বাঁকাতে বাঁকাতে এইভাবে ঢুকিয়ে দেবে, মানে এ সোজা যেতে চাইছিল, বাট এইটা থাকার জন্য সে কী করছে, তার দিকে টানছে, তাই এটা কিন্তু এরকম বাঁকা পথ পেলে তুমি। তাহলে এইখানে দেখো পার্টিকেলটার যে লাইন অফ ফোর্স, এটা কি ট্যানজেন্ট বরাবর, বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? সিমিলারলি তাহলে এখান দিয়ে ধরো আরও আছে এরকম, এখানে এদিকে যাচ্ছিল, এদিক গিয়ে এইভাবে নিয়ে বেঁকে এইখানে ঢুকে যাবে। ওকে, কিছু হয়তো এইরকম গিয়ে ঢুকছে, এখানে এসে ঢুকবে এরকমভাবে অনেকটা দূরে গিয়ে, হ্যাঁ কিছুটা এইরকম হবে, কিছুটা তাহলে এইরকমভাবে ঢুকবে, একটা পুরো সোজা চলে যাবে। যদি এইদিকে চলে যায় একদম পুরো বাদিক বরাবর, এদিকে তার নেগেটিভ নেই বাবা, তাহলে ঢুকতে পারবে না, তাহলে এ মনে করবে যে ইনফিনিটির দিকে কেউ পজিটিভ বসে আছে, সেখান থেকে আসছে। একই রকমভাবে এরকম যদি পাঠায়, তাহলে এ কী করবে, এভাবে এরকম পাবে একটা এরকম, তাই না? এরকম গাদা রয়েছে, আমি জাস্ট কয়েকটা দিয়ে দেখাচ্ছি, জাস্ট বের করছে, ঢুকছে। ওকে, এই আসলো, এই ঢুকলো, এই এলো, এই ঢুকলো। ওকে, তাহলে এরকম আমরা লাইন অফ ফোর্স পাবো। ক্লিয়ার হয়েছে? ওকে, যদি দুটোই পজিটিভ বা দুটোই যদি নেগেটিভ হতো, তাহলে বুঝতেই পারছো মাঝখানে একটা রিজিয়ন পেতাম, যেখানে কি মানে এখানে যেরকম কি মাঝখানে কোনো ফাঁকা রিজিয়ন নেই, কারণ এদিক দিয়ে লাইন অফ ফোর্সে ভর্তি, এদিক দিয়ে, বুঝতে পারলে? কিন্তু যদি ঘটনাটা ঠিক উল্টো হতো, মানে ধরো এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে, এখানে আরেকটা পজিটিভ চার্জ রয়েছে, তখন কি হতো? তখন এ কিন্তু এই দিকে আসতে চাইছিল, বাট এইদিকে যেতে পারবে না, কারণ কি এই বিকর্ষণ করবে, তাহলে এই আসতে গিয়ে এরকম বেঁকে যাবে। এর ক্ষেত্রে কি আসতে গিয়ে এরকম বেঁকে যাবে, কারণ দুজনেই পজিটিভ, পরস্পরকে বিকর্ষণ করবে। এও আসতে গিয়ে এরকম একটা বেঁকে যাবে, এও আসতে গিয়ে বেঁকে যাবে। কেন? কারণ পরস্পরকে তো বিকর্ষণ করছে, বেঁকে যাবে, তাই না? তাহলে এর ক্ষেত্রে এরকমভাবে বেঁকে যাবে, এর ক্ষেত্রে এরকমভাবে বেঁকে যাবে, এইরকম, এইরকম। বুঝতে পারলে? এইরকম হয়ে যাবে আলটিমেট। ওকে, তাহলে এই যে রিজিয়নটায় কোনো লাইন অফ ফোর্স নেই, এটাকে বলে থাকি আমরা উদাসীন অঞ্চল, এটাকে বলে থাকি আমরা নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট, মানে উদাসীন অঞ্চল, মানে উদাস হয়ে বসে আছে, এখানে কোনো লাইন অফ ফোর্স নেই। মানে এখানে যদি তুমি কোনো চার্জ রাখো, ঠিক আছে, তার উপর কিন্তু কোনো ফোর্স কাজ করবে না, বিকজ এখানে কোনো লাইন অফ ফোর্স নেই। মানে এখানে তুমি একটা পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ নিয়ে আসো, তার উপর কিন্তু কোনো ফোর্স কাজ করবে না, মানে এখানে ফোর্সটা জিরো হবে, তাই জন্য এটাকে বলি আমরা উদাসীন অঞ্চল। ওকে, আচ্ছা, এরপর আর একটা কনসেপ্ট যেটা হচ্ছে গিয়ে থিওরি আকারে পড়ি আমরা, সেটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সুষম তড়িৎ ক্ষেত্র, ইউনিফর্ম
ইলেকট্রিক ফিল্ড। ওকে, সুষম তড়িৎ ক্ষেত্র। দেখো মানে ধরো এদিক বরাবর আমার একটা প্লেট দিয়েছি যেখানে পজিটিভ চার্জ রয়েছে, পুরো পজিটিভ চার্জ, আর এদিক বরাবর ধরো আমি নেগেটিভ চার্জ দিয়েছি রয়েছে। ওকে, সুষম ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝায় যে লাইন অফ ফোর্সগুলো পরস্পর প্যারালাল হবে, মানে আমি এখানে জাস্ট ডেফিনেশনটা দেখাই, লাইন অফ ফোর্সগুলো পরস্পর প্যারালাল হবে, একদম প্যারালাল হবে, এবং তারা সবসময় কি ইকুয়াল ডিস্টেন্স থাকবে। এটা লাইন অফ ফোর্স ইলেকট্রিক ফিল্ড। এটা কি করে পাবো? এদিক থেকে সাপোজ এদিকে প্লাস কিউ চার্জ রয়েছে, এদিকে মাইনাস কিউ চার্জ রয়েছে, ঠিক আছে। কিন্তু তুমি বললে, একটু আগেই তো বললাম আমি যে এরকম বেঁকে বেঁকে যাবে, আমরা কি বলবো, এটা একটা স্পেশাল কেস ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। মানে হয়তো এই চার্জগুলো অনেক দূরে রয়েছে, যদি অনেক দূরে থাকে তাহলে কি মাঝখানে কিছুটা অঞ্চল তুমি এরকম মানে প্যারালাল পাবে। মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্র, তার যে ডেফিনেশনটা সেটা বলছে এই লাইন অফ ফোর্সগুলো পরস্পরের প্যারালাল হবে, পরস্পরের পুরো প্যারালাল দেখো, এবং তাদের মধ্যে ইকুয়াল ডিস্টেন্স থাকবে, সেম ইকুয়াল ডিস্টেন্সে সেপারেশন থাকবে। তো সেই ধরনের লাইন অফ ফোর্সগুলোকেই বলবো আমরা, মানে সেই ধরনের ইলেকট্রিক ফিল্ডকে বলবো আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। দেখো সেটা আমরা তৈরি করেছি এখানটা, কীভাবে তৈরি করেছি, এখানে একটা প্লেট নিয়েছি, কন্ডাক্টর ধরো তুমি, এখানে একটা কন্ডাক্টর নিয়েছি আমরা, এটার মধ্যে পজিটিভ চার্জ দিয়ে দিয়েছি, এটার মধ্যে নেগেটিভ চার্জ দিয়ে দিয়েছি। ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে এই চার্জটা এদিক থেকে এদিকে লাইন অফ ফোর্স পাঠাবে, এদিক থেকে এদিকে পাঠাবে, এই ব্যাটা এদিক থেকে এদিকে পাঠাবে, এদিক থেকে এদিকে পাঠাবে, এরকম, মানে জাস্ট একটু কম বেশি হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই তাতে। এরকম কিন্তু লাইন অফ ফোর্স পাচ্ছি আমরা, বুঝতে পারলে, এরকম লাইন অফ ফোর্স পাচ্ছি। তাহলে দেখো এই যে লাইন অফ ফোর্সগুলো এটা কি পরস্পরের প্যারালাল না, পরস্পরের প্যারালাল রয়েছে। তাহলে এই ধরনের লাইন অফ ফোর্সকে বলবো আমরা কি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, বুঝতে পারলে। এবার তুমি বলবে যে এই কর্নারটা ইউনিফর্ম হতে পারবে না, কারণ এখান থেকে বেঁকে নিয়ে কিছুটা লাইন অফ ফোর্স এরকমভাবে আসবে, সো এইখানেও একই রকম কিছুটা বেঁকে নিয়ে এরকমভাবে আসবে। সো এইগুলোকে আমরা নেগলেক্ট করবো। তাহলে কি আমি যদি শুধুমাত্র এইটুকুনি ভেতরের রিজিয়নটা যদি কনসিডার করি তাহলে তো ইউনিফর্ম হয়ে গেল না, এখান থেকে এইটুকুনি রিজিয়নটা, তাহলে এইটুকুনি কি আমাদের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়ে গেল, বুঝতে পারলে, ইলেকট্রিক ফিল্ড, তাহলে এইটুকুনি আমাদের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়ে গেল। ওকে, আচ্ছা, এইবার খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা একটু শিখে নিই আমরা, সেটা কি ইলেকট্রিক ডাইপোল এবং তার ক্যালকুলেশন করবো আমরা। ওকে, সো ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল, বাংলা এটাকে বলে থাকি আমরা তড়িৎ দ্বিমেরু। বলবে এখন যতদূর যা পড়লাম সেখানে তো দ্বিমেরু জিনিসটা কি সেটা বুঝতে পারছি না, প্রথমত একটা জিনিস, তাই তো, ডাইপোল দুটো পোল, ডাই মানে দুটো, পোল মানে মেরু, তাই না, সো তাই বলছি ডাইপোল বা দ্বিমেরু। দেখো এতক্ষণ যা বললাম আমি, এই যে একটা চার্জ এরকম দিয়ে দিয়েছিলাম, একটা চার্জ মানে একটা পোল, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, দিস ইজ ওয়ান পোল, রাইট, মনোপোল বলে থাকি এটাকে আমরা, এটাকে বলবো আমরা মনোপোল, তাই তো। তাহলে মনোপোল, একটা চার্জ তুমি দিয়ে দিয়েছো মানে মনোপোল, তাহলে ডাইপোল কাকে বলে, তাহলে দুটো চার্জ পরস্পরের সঙ্গে থাকতে হবে। এইবার তার কিছু একটা কন্ডিশন রয়েছে, মানে এরকম নয় যে দুটো চার্জ নিয়ে আসলাম, একটা চার্জ দিলাম, একটা চার্জ দিলাম, বসিয়ে দিলাম পরপর, ডাইপোল তৈরি হয়ে গেল, তা নয়, কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা কি বুঝতে হবে। হ্যাঁ, সে দেখো, সো ডাইপোল মানে বুঝতে পারছি আমরা দুটো পোল থাকবে, মানে দুটো মেরু থাকবে, এবং সেই মেরু দুটো কি হবে, ইকুয়াল এবং অপোজিট পোলারিটির চার্জ হবে। তাহলে ডাইপোলের ডেফিনেশনটা কি হবে, ডাইপোলের ডেফিনেশন হচ্ছে এরকম হবে যে এই যে এখানে ধরো, মানে আমি জাস্ট ছবি এঁকে দেখাই, এইখানে একটা মনে করো সাপোজ পজিটিভ কিউ চার্জ রয়েছে, এইখানে সাপোজ নেগেটিভ কিউ চার্জ রয়েছে। তাহলে দেখো
চার্জের অ্যামাউন্ট মানে ভ্যালুটা কিন্তু দুজনেরই সেম, তাই না? দুজনেরই কিন্তু চার্জের মানে অ্যামাউন্টটা সেম, ম্যাগনিটিউড সেম, বাট অপোজিট পোলারিটি, তাই না? এটা কি বলে থাকি আমরা ডাইপোল। এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে এদের মধ্যে যে সেপারেশনটা অনেকটা বড় হলে হবে না, অনেকটা বড় হলে হবে না। এই সেপারেশনটাকে আমি সাপোজ ডি কনসিডার করছি। ডেফিনেশন বোঝো, ডাইপোল কাকে বলে? দুটো ইকুয়াল এবং অপোজিট পোলারিটির চার্জ তাদেরকে যদি খুবই স্মল ডিস্টেন্সে সেপারেট করে রাখি আমরা, সেটাকেই বলে থাকি ডাইপোল। তাহলে কি বললাম যে টু, এই ডেফিনেশনটা বুঝতে হয় ভালো করে, ডেফিনেশনে অনেকে ভুল লেখে, হ্যাঁ। সো টু ইকুয়াল মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট বা ইকুয়াল অ্যান্ড অপোজিট পোলারিটি অফ চার্জ, পোলারিটি চার্জেস separated by a small distance, এখানে সেপারেট করি, সেপারেট বাই আ স্মল ডিস্টেন্স ইজ কল ডাইপোল। বুঝতে পারলে? এবার এখানে প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে এখানে স্মল ডিস্টেন্সটা যে কথা বললে তুমি, এর অর্থ কি, কতখানি স্মল হবে, এইটাই বোঝার এখানে। ডাইপোলে জাস্ট এইটুকুনি বোঝা যে স্মল ডিস্টেন্স বলতে, স্মল বলতে কতখানি স্মল, তাই না? এটা বুঝতে হবে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো জিনিসটা, হ্যাঁ। ধরো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো আমার বাড়ি কলকাতায়, আমরা পৃথিবীর মধ্যে রয়েছি, এটা আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী, হ্যাঁ। ধরো এটা তোমার কলকাতা, এটা তোমার দার্জিলিং, রাইট? বা এটা তোমার দিল্লি, দিল্লি ধরে নাও পৃথিবীতে। তাহলে এইখানে তুমি একটা পজিটিভ কিউ চার্জ রেখেছো, আর এইখানে তুমি একটা নেগেটিভ কিউ চার্জ রেখেছো। তোমার প্রশ্ন, তাহলে কি এখানে ডাইপোল ফর্ম করবে? না, এটা ডাইপোল ফর্ম করবে না, কারণ এদের মধ্যে যে ডিস্টেন্সটা না, এই ডিস্টেন্সটা অনেকটা বেশি, ডিস্টেন্সটা অনেকটা বেশি। তুমি বলবে কত? অনেকটা বেশি, ঠিকই বলেছে, কারণ কলকাতা থেকে দিল্লির ডিস্টেন্স অনেকটা বেশি, তাহলে এটা ডাইপোল ফর্ম করবে না। এইবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে যে বেশি বললাম আমি, কার রেসপেক্টে বললাম বলো তো? এবার বোঝো ভালো করে, এদের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, মানে এই যে দুটো চার্জের মধ্যে যদি আমরা মানে আমি ধরো এই চার্জের জন্য এই পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করি, বা এই চার্জের জন্য এই পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো, এই ইলেকট্রিক ফিল্ডটা, এই যে ইলেকট্রিক ফিল্ডে ক্যালকুলেট করবো আমরা, অবশ্যই এই ডিস্টেন্সের থেকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা অনেক অনেক বেশি হতে হবে। কথাটা বুঝতে পারলে? মানে মানে তোমার হচ্ছে গিয়ে ধরো এরকম বলতে পারি আমরা যে ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তুমি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছো, কি বললাম, মানে এই দুজনের নয়, আমি বলছি এই পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছো, এই পয়েন্টে। তাহলে এই যে দুটো চার্জ, তাহলে এর জন্য একটা তুমি এখানে ইলেকট্রিক ফিল্ড পাবে, এর জন্য একটা তুমি এখানে ইলেকট্রিক ফিল্ড পাবে। ধরো সাপোজ এই ডিস্টেন্সটা ডি ছিল, আর এই ডাইপোল থেকে ডিস্টেন্স এটা মনে করো তুমি আর হলো। এই ইলেকট্রিক ফিল্ড যে পয়েন্টে বের করছে তার যে ডিস্টেন্স, আর এর মানটা যদি এই ডি এর থেকে মাছ গ্রেটার দেন যদি ডি হয়, তখন তুমি বলবে যে হ্যাঁ, এই দুজনে তাহলে ডাইপোল পসিবল। কি বললাম কথাটা? যে পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করবে, সেই পয়েন্টে যদি ডিস্টেন্স ডাইপোল থেকে, মানে ডাইপোল থেকে সেই পয়েন্টে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যদি এই যে দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স, মানে ডাইপোলের যে ডিস্টেন্স, সেই ডাইপোলের ডিস্টেন্সের থেকে যদি অনেক অনেক বড় হয়, তখন বলবে তারা ডাইপোল ফর্ম করেছে। মানে
ধরো কলকাতা একটা চার্জ রেখেছো তুমি, আর দিল্লিতে একটা চার্জ রেখেছো, এবং তুমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছো চাঁদে, তাহলে তুমি বলবে তারা ডাইপোল ফর্ম করেছে। কিন্তু তুমি কলকাতায় একটা চার্জ রেখেছো, দিল্লিতে একটা চার্জ রেখেছো, বাট তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছো সাপোজ পাঞ্জাবে, তাহলে সেখানে বলবে না যে ডাইপোল ফর্ম করেছে। কারণ কি, যে পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করছো তার যে ডিস্ট্যান্স আর ডাইপোলের মধ্যে যে ডিস্ট্যান্স, মানে দুটো চার্জের মধ্যে যে ডিস্ট্যান্স, তারা কি কম্প্যারেবল, তাই না? কম্প্যারেবল মানে কাছাকাছি, তাহলে তুমি বলবে যে তারা ডাইপোল ফর্ম করেনি। তারা কি ইন্ডিভিজুয়াল চার্জ হিসেবে রয়েছে, তাদেরকে তুমি ডাইপোল বলতে পারো না। তাহলে ডাইপোল বলার কন্ডিশনটা বুঝতে পেরেছো? এটাই মেন কন্ডিশন। আমি বললাম তার জন্য স্মল ডিস্ট্যান্স, মানে দুটো চার্জের মধ্যে যদি ডিস্ট্যান্সটা খুবই স্মল হয়, কতটা স্মল, যে তুমি যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করছো, সে ডাইপোল থেকে যে ইলেকট্রিক ফিল্ড বের করার যে পয়েন্ট, তার যে ডিস্ট্যান্সটা, সেই ডিস্ট্যান্সের থেকে যদি এই ডাইপোলের মধ্যে যে ডিস্ট্যান্সটা অনেক কম হয়, তখন তুমি বলবে তারা ডাইপোল ফর্ম করেছে। তাহলে এক্সাম্পলটা বুঝতে পেরেছো? মনে করো কলকাতায় একটা পজিটিভ চার্জ রেখেছো, দিল্লিতে একটা পজিটিভ চার্জ রেখেছো, তুমি মঙ্গল গ্রহে বা কী বলে এটাকে, মুন মানে চাঁদের মধ্যে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছো, তাহলে তুমি ভালো করে ভেবে দেখো পৃথিবী থেকে মানে ইলেকট্রিক ফিল্ড যে পয়েন্টে তুমি বের করছো চাঁদে, তার ডিস্টেন্সটা অনেকটা বড়। কলকাতা দিল্লির মধ্যে যে ডিস্টেন্স, তার থেকে কি মানে পৃথিবী থেকে চাঁদের ডিস্টেন্সটা অনেক বড়। তাহলে তুমি বলতেই পারো যে হ্যাঁ ভাই, তারা তাহলে ডাইপোল ফর্ম করেছে। আর তুমি যদি বলো যে না, আমি কলকাতায় চার্জ রেখেছি একটা, দিল্লিতে চার্জ রেখেছি, বাট আমি পাঞ্জাবে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি, তখন কিন্তু সেটা হবে না, তখন সেটা ডাইপোল ফর্ম করবে না। তাহলে ডাইপোল ফর্ম করার কন্ডিশনটা বুঝতে পেরেছো তো? একদম সিম্পল জিনিস। ওকে, তাহলে এই ডাইপোল যে পড়লাম আমরা, এটাকে একটা প্যারামিটার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, সেটাকে বলে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট, রাইট? ডাইপোল মোমেন্টকে আমরা একটুখানি সেপারেশন বেশি হয়ে গেছে, ডাইপোল মোমেন্ট সেটাকে আমরা সাধারণত পি দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, যেহেতু মানে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। ওকে, এবার এর ডেফিনেশনটা কেমন হয়ে থাকে দেখো, এটা লিখে থাকি আমরা টু টু নয় সরি কিউ, মানে চার্জ ইন্টু যে দুটো চার্জ তাদের মধ্যে যে ডিস্টেন্স, সেটা সেপারেশনটা। তাহলে চার্জের ম্যাগনিটিউড কত ধরেছি আমি, কিউ, এবং তাদের মধ্যে ডিস্টেন্স ধরেছি আমি ডি, এটা হবে। বাট ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর হবে এটা। এইবার ডিরেকশনটা কেমন হয় দেখো, ডাইপোলের ক্ষেত্রে সবসময় মাইনাস কিউ থেকে, ধরো এটা মাইনাস কিউ চার্জ, এখানে প্লাস কিউ চার্জ রয়েছে। ডাইপোল মোমেন্টের ডিরেকশন অলওয়েজ মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে যাবে, অলওয়েজ। তাদের মধ্যে ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে ডাইপোল মোমেন্ট তুমি বলবে চার্জ ইন্টু ডিসপ্লেসমেন্ট, চার্জ ইন্টু ডিস্টেন্স বিটুইন টু চার্জ, রাইট? চার্জ ইন্টু ডিস্টেন্স বিটুইন টু চার্জ, মানে এই যে চার্জ ইন্টু ডিস্টেন্স বিটুইন টু চার্জ। আমি যদি এখানে টু ডি ধরতাম, তাহলে তুমি এখানে বলতে যে টু কিউ ডি, মানে অ্যাকচুয়ালি কিউ ইন্টু টু ডি হতো তখন। যদি আমি চার্জ দুটোর মধ্যে সেপারেশন যদি টু ডি বলি, তাহলে তুমি বলবে চার্জ ইন্টু টু ডি, তাই না? তাহলে এটা হবে তোমার টু কিউ ডি বলবে তুমি তখন। বুঝতে পেরেছো তো? এবার তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা কোন দিক বরাবর হবে? সাপোজ এটা যদি তোমার এ হয়, এটা যদি তোমার বি হয়, তাহলে এ বি ক্যাপ বরাবর, তাহলে এটা তুমি বলতে পারো যে এ বি ক্যাপ, বা ইন জেনারেল তুমি বলতে পারো যে ডি ক্যাপ বরাবর। ওকে, এই কালি দিয়ে দেখাই লাল এটাকে, তাহলে এ বি ক্যাপ, এটা বুঝতে পারলে? তাহলে সুতরাং তুমি বলবে যে ডাইপোল মোমেন্ট পি ইকুয়াল টু টু কিউ ডি, হ্যাঁ ডি ক্যাপ, বা জাস্ট এই বরাবর, মানে এ বি ইউনিট ভেক্টর। এটা তোমার ডাইপোল মোমেন্ট, এটা বুঝতে হবে। ডাইপোল মোমেন্টের ডিরেকশন অলওয়েজ মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে যাবে। কি ডিরেকশন অফ ডাইপোল মোমেন্ট অফ ডাইপোল মোমেন্ট, ডিরেকশন ডাইপোল মোমেন্ট will be always from minus q to plus q. ওকে, এটা একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। তাহলে
ডাইপোল মোমেন্টের ডিরেকশন সবসময় কী হবে, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে হবে। ওকে, মাইনাস কিউ টু প্লাস কিউ, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, এটা কিন্তু ডাইপোল মোমেন্টের ডিরেকশন, মাথায় রাখবেন। হ্যাঁ, খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, কাজে লাগবে। ওকে, তো এবার আমরা এই ডাইপোল মোমেন্টের কিছু অ্যাপ্লিকেশন দেখি। সো অ্যাপ্লিকেশন, প্রথম অ্যাপ্লিকেশনটা কি করব আমরা, ধরো একটা ডাইপোল মোমেন্ট, আমরা ডাইপোল নিলাম, একটা ডাইপোলের অ্যাক্সিস বরাবর কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি আমরা। সো ইলেকট্রিক ফিল্ড এরকম লিখি, ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট on the axis of dipole. ওকে, তাহলে একটা ডাইপোল নিয়েছো তুমি, সেই ডাইপোলের যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের উপরে একটা পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছো। কথাটা বোঝো আগে। হ্যাঁ, তার মানে ধরো ডাইপোল মানে এখানে একটা মাইনাস কিউ চার্জ নিয়েছো তুমি, এখানে একটা তুমি প্লাস কিউ চার্জ নিয়েছো, তাই তো। এবং সাপোজ তুমি কনসিডার করছো তাদের মধ্যে সেপারেশনটা, এদের মধ্যে সেপারেশনটা, সেটা সাপোজ তুমি বলছো যে ভাই টু ডি সেপারেশন, তুমি যেমন ধরবে, ঠিক আছে, টু ডি ধরলাম, ক্যালকুলেশন একটুখানি সুবিধা হবে। তাহলে এটা তোমার মিডিল পয়েন্ট, এটাকে তুমি একটা কিছু নাম দাও, তাহলে এরকম নামকরণ করি আমরা এটাকে সাপোজ বলছি এ, এটাকে বলছি আমরা বি, এটাকে বলছি সাপোজ ও। ওকে, এবার অ্যাক্সিসের কোনো একটা পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছো, তাহলে চার্জগুলো একটুখানি বড় করে দিই। তাহলে ধর এই অ্যাক্সিসটা, তাহলে অ্যাক্সিস কী হবে, এটা অ্যাক্সিস হবে নিশ্চয়ই, রাইট। তাহলে অ্যাক্সিসের কোনো একটা পয়েন্ট তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছো, তাহলে সাপোজ ধরলাম এই পি পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছো। ওকে, তাহলে পি পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছো, এটা আমাদের উদ্দেশ্য। তাহলে ধরো তুমি কি ধরবে, যে এই অরিজিন মানে মিড পয়েন্ট, এই মিডিল পয়েন্ট থেকে যে ডিস্টেন্স, সেটা তুমি সাপোজ কিছু একটা ধরে নাও তুমি। ওকে, তাহলে মিডিল পয়েন্ট থেকে ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি, আমি যে পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি, তাহলে মিডিল পয়েন্ট থেকে এই যে পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বের করবো, সেটা সাপোজ আমি কনসিডার করলাম আর, তাহলে আমাকে বলে এবার, তাহলে এই যে মানে প্লাস কিউ বা বি পয়েন্ট থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স কত হবে, দেখো এইখান থেকে এইটুকুনি আর, আবার এরা পরস্পরের মধ্যে কি ডিস্টেন্স টু ডি, তাহলে এই ও থেকে প্লাস কিউর মধ্যে ডিস্টেন্স কত হয়, ডি হবে, এখান থেকে এইটুকুনি ডি। তাহলে আর থেকে যদি তুমি ডি বাদ দাও, তাহলে তুমি বিপি পেয়ে যাবে তুমি, তাহলে আর মাইনাস ডি। বুঝতে পারলে কথাটা, কিছুই না, সিম্পল জিনিস। তাহলে এইখান থেকে এইটুকুনি আবার কত, ডি, আবার এইখান থেকে এইটুকুনি আর, তাহলে পুরোটা কত হবে, মানে এ পয়েন্ট থেকে পি পয়েন্ট কত হবে, তাহলে আর প্লাস ডি হবে। একদম সিম্পল জিনিস। ওকে, এগুলো আমাদের কাজে লাগবে। ওকে, সো এটা এইখান থেকে, এটার ক্ষেত্রে এইখান থেকে, হ্যাঁ। তাহলে দেখো দুটো কেস করো, তাহলে এ পয়েন্টে যে মাইনাস কিউ চার্জ রয়েছে তার জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করি আমরা। তাহলে এ পয়েন্টে যে মাইনাস কিউ চার্জ রয়েছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমরা এ পি বলছি। তাহলে এ পয়েন্টে মাইনাস কিউ চার্জের জন্য পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড, ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর দিয়ে লিখি আমরা। হ্যাঁ, সো ইকুয়াল টু কী লিখবো বলো, তাহলে এর চার্জ কত হয়নি, মাইনাস কিউ, সুতরাং মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন 0 ইন্টু ডিস্টেন্সেস হোল স্কোয়ার, তাহলে আর প্লাস ডি তার হোল স্কোয়ার। এবং ভেক্টর কোয়ান্টিটি, কারণ দেখো এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস 1 রয়েছে, ইউনিট চার্জ রয়েছে, তাহলে ভেক্টর নোটেশন অনুসারে কী হবে বলো, এটা তো মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তাহলে কী হবে, আকর্ষণ করবে, তাহলে এই দিক বরাবর আসবে, ডিরেকশনটা কোন দিক বরাবর হবে, ঠিক এই দিক বরাবর হবে, তাই না, ডিরেকশনটা কিন্তু এদিক বরাবর হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাহলে তুমি যেরকম বলতে পারো এখানে ইন জেনারেল, মানে যেহেতু তুমি মাইনাস সাইন এখানে দিয়ে দিয়েছো,
এখানে অনেক কিছু বোঝার আছে। তুমি যদি মাইনাস সাইন না দাও, এখানে জাস্ট নর্মাল যদি তুমি ভেক্টর ফর্মে লেখো, পজিটিভ সাইন যদি লেখো তুমি, তাহলে তুমি বলতে পারতে যে এটা কি বিপি ডিরেকশন বরাবর বা এপি ডিরেকশন বরাবর। এ মানে এটা যেহেতু লিখেছো তো মাইনাস দিয়েছো, তো সরি এরকম লিখতে পারি আমরা যে এ পি ক্যাপ বরাবর, তাই না? কারণ কি এপি ক্যাপ কোন দিক বরাবর? এপি মানে হচ্ছে তোমার এই দিক বরাবর, এ থেকে পি, এপি মানে এই দিক বরাবর। তো মাইনাস দিয়েছো, তাহলে এপি ক্যাপ তার মাইনাস মানে অপোজিট হয়ে গেল, তাহলে এই দিক বরাবর হয়ে গেল। বুঝতে পারলে? আর তুমি যদি বলো যদি মাইনাস আমি দেবো না, আমি একদম ফিজিক্স এখানে দেখতে পাচ্ছি যে ডিরেকশনটা এদিক বরাবর হবে, তাহলে আমি সেটা লিখবো, তাতেও কোনো অসুবিধা নেই, তাহলে সেটাই লিখে দিই। ওকে, তাহলে এটা মানে যা, এটা মানেও তাই। তাহলে মাইনাসটা যদি আমি এই যে মানে ভেক্টরের মধ্যে যদি ঢুকিয়ে দিই, তাহলে হবে কি কিউ বাই 4πε0 আর প্লাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি হয় বলো, পি থেকে এর দিকে আসবে, কারণ ভেতরে ঢুকিয়ে দিলে মানে মাইনাস একটা ভেক্টর মানে কি অপোজিট হয়ে গেল, তাহলে তুমি পি থেকে এর দিকে ডিরেকশন পাবে তুমি। ওকে, পি থেকে এর দিকে ডিরেকশন পাবে। ক্লিয়ার হয়েছে তো? এই ডিরেকশনগুলো তোমাকে বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, সো এটাকে তুমি সাপোজ 1 নম্বর নাম দিয়ে রাখো, এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে রাখো। ওকে, এবার একই রকমভাবে যে প্লাস কিউ চার্জ রয়েছে, তার জন্য পি পয়েন্টে ইউনিট চার্জের উপরে মানে যে ফোর্স হয় মানে ইলেকট্রিক ফিল্ড মেনলি, সো ইলেকট্রিক ফিল্ড কত হবে? সো সিমিলারলি ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি ডিউ টু চার্জ প্লাস কিউ চার্জ, রাইট? সরি মানে এটা বি পয়েন্টে চার্জ রয়েছে, সুতরাং পি পি ইকুয়াল টু ভেক্টর কোয়ান্টিটি, তাই প্লাস কিউ চার্জ, সুতরাং প্লাস কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স আর মাইনাস ডি ছিল, তার হোল স্কোয়ার লিখে দাও। এর ডিরেকশন দেখো, তুমি বলবে ভাই প্লাস কিউ চার্জ এখানে প্লাস ওয়ান রয়েছে, তাহলে কি ডিরেকশন কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর হবে ডিরেকশনটা, তাই না? তাহলে এটা ছিল তোমার পি ও বা এ, যা লিখবে লেখো এই দিক, আর এটার জন্য এদিক বরাবর মানে বিপি বলতে পারো তুমি, রাইট? বিপি ক্যাপ বলতে পারো। ওকে, তাহলে এটা তুমি বলবে যে ভাই বিপি ক্যাপ বরাবর এই দিক বরাবর। ওকে, এটা তুমি পেলে। এবার তোমার দরকার কি, এই পি পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড দরকার। মাইনাস কিউ এর জন্য তুমি ইলেকট্রিক ফিল্ড পেয়েছো, সেটা এই দিক বরাবর। প্লাস কিউ এর জন্য তুমি ইলেকট্রিক ফিল্ড পেয়েছো, সেটা কি এই দিক বরাবর, রাইট? তাহলে এই পি পয়েন্টে নেট বা টোটাল ইলেকট্রিক ফিল্ড কতখানি, ভেক্টর কোয়ান্টিটি এগুলো কিন্তু হ্যাঁ মাথায় রাখতে হবে। সো পি পয়েন্টে যে টোটাল ইলেকট্রিক ফিল্ড, সো টোটাল ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি বা নেট ইলেকট্রিক ফিল্ড বা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড, যা বলবো তুমি, সো দ্য রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি ইজ, দেখো সেটা কত হবে, ই হবে, যেহেতু এগুলো সব ভেক্টর, সুতরাং ভেক্টর সাম হবে, রাইট? সুতরাং একটা ই এপি ভেক্টর প্লাস ই বিপি ভেক্টর। ওকে, এগুলোকে সব পুট করে দিই আমরা। সো ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু ই এপি, তার ভ্যালু কি লিখেছিলাম দেখো, এটা বা এটা যা খুশি লেখো তুমি, যেমন লিখেছি তেমন লিখতে হবে। তাহলে এখানে তুমি কিউ বাই এরকম লেখো, সুতরাং কিউ বাই 4πε0 আর প্লাস ডি তার হোল স্কোয়ার। এখানে ডিরেকশনটা দেখো পি এ ক্যাপ, ওকে, প্লাস এইটা বলো কিউ বাই 4πε0 আর এখানে আর মাইনাস ডি তার হোল স্কোয়ার ইন্টু বি বিপি ক্যাপ। ক্লিয়ার হয়েছে? যা হয়েছে সেগুলো আমি জাস্ট পুট করে দিলাম। সো ইলেকট্রিক ফিল্ড কত হবে দেখো, ভালো করে তাকিয়ে দেখো, এখানে কিউ বাই 4πε0 কিন্তু সবার মধ্যে রয়েছে, কমন নিয়ে নাও, সুতরাং কিউ বাই 4πε0 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকছে দেখো 1/r প্লাস ডি তার হোল স্কোয়ার পি এ ক্যাপ প্লাস 1/r মাইনাস ডি তার হোল স্কোয়ার
বিপি ক্যাপ, তাই না? এবার এই যে পি এ ক্যাপ আর যে বিপি ক্যাপ, এরা এরা কিন্তু পরস্পরের অপোজিট, তাই না? কারণ ভালো করে দেখো এই ছবিটা এখানে দেখো, পি এ মানে কি, পি থেকে এর দিকে, বা তুমি পি এটাকে তুমি যেহেতু ভেক্টর লিখছো, এগুলো কি মানে পি এ ভেক্টর যা পি বি ভেক্টর চাই, আর পি ও ভেক্টরও তাই, একই জিনিস, এগুলো তো তোমরা সবাই জানো। সো আমি এই পি এগুলো কি, আমি পি এটাকে আমি বলতেই পারি পি ও ভেক্টর। সিমিলারলি বিপি ভেক্টরটাকে আমরা বলতে পারি ওপি ভেক্টর। তাহলে এই নামে লিখলে কি আরও বেশি সুবিধা হবে দেখতে, দেখো তোমাদের বোঝাতে বেশি সুবিধা হবে। জাস্ট তোমাদের বোঝানোর জন্যই তো সব করা, এগুলো এগুলো তো লিখে দিলেই হয়ে যায় না। সো 1/r+d তার হোল স্কোয়ার। তাহলে পি এটাকে লিখতে পারি আমরা পি ও ক্যাপ, দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে এখনই। সো r-d তার হোল স্কোয়ার, বিপি মানে তুমি কি বলে বলো, ও পি ক্যাপ, রাইট? এবার দেখো এই যে পি এ বা ওপি, পি এ আর ওপি এরা কিন্তু পরস্পরের দেখো সমান বাট অপোজিট, তাই না? মানে একটা মাইনাস, মানে ওপি মানে কত, এই দিক বরাবর ওপি, তাই না? পি এ মানে কত, পিও মানে কত, এই দিক বরাবর। তাহলে দুজনেই কিন্তু মানে ইউনিট ভেক্টর, তাই না? তাহলে ইউনিট ভেক্টরটা সমান বাট অপোজিট ডিরেকশন, তাই না? তাহলে দুজনে কি সমান বাট অপোজিট ডিরেকশন। তুমি দেখো তার জন্য প্রথমে কিন্তু আমি এই টার্মটা লিখেছিলাম, তুমি ডিরেক্ট এই টার্মটা লিখে দিতে পারতে, এটা লেখা যা ভেঙে চুরে এইভাবে করাও তাই। তাহলে তুমি এক কাজ করবে, এটা না করে এটা বেশি কমপ্লিকেটেড লাগলে পরে তুমি ডিরেক্ট এইটা পুট করে দেবে, তাহলে তুমি ফিজিক্স জানো, কথাটা বুঝতে পারলে? সো তুমি ডিরেক্ট এটা পুট করে দাও, তাহলেই হয়ে যাবে, এত ঝামেলা হবে না। তুমি ডিরেক্ট এটা পুট করে দিতে পারবে, হ্যাঁ, যেমনভাবে মনে হয় তেমনভাবে করবে, কোনো অসুবিধা নেই, আমি সমস্ত কিছু বুঝিয়ে দেবো, হ্যাঁ। সো এটা লিখলে পরে কি, জাস্ট এটা লেখা যায়, মানে যে তোমাকে বললাম এপি ক্যাপ মানে কত, ওপি ক্যাপ, এখানে বিপি ক্যাপ মানে বিপি ক্যাপ, তাহলে দুজনে সেম হয়ে যাবে, দিয়ে বাইরে চলে আসবে ডিরেকশনটা, রাইট? তাহলে এই এই যে ইয়েটা পিও, এখানে একটা কথা বলি আমি, দেখো এখানে ডিরেকশনটা কোন দিকে হবে বলো তো? আমি যদি একটু ফিজিক্স ভাবি, এখানে পজিটিভ কিউ চার্জ রয়েছে, এই পয়েন্ট তুই ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছো, দেখো এই ডিস্টেন্সটা কিন্তু কম, তাহলে এ কিন্তু বেশি ফোর্স দেবে এদিক বরাবর। আর এর মাইনাস কিউ চার্জ এ কিন্তু আকর্ষণ করবে, কিন্তু এই আকর্ষণ বলটা কিন্তু কম হবে, এই বলটা কিন্তু বেশি হবে এই বলের থেকে, এদিকে যে বলটা, কারণ কি ডিস্টেন্স কম রয়েছে, ডিস্টেন্স কম থাকলে কি ফোর্স বেশি হয়, তাহলে ডিরেকশনটা কিন্তু আলটিমেট এদিক বরাবরই হবে, কারণ এই দিকের ফোর্সটা বেশি, এদিকের ফোর্সটা বেশি, তাই না? তাহলে আমরা কি করতে পারি দেখো, তাহলে পিও আর ওপি সেম জিনিস, বাট ডিরেকশনটা কিন্তু ওপি বরাবর হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই পিওটাকে আমরা হ্যাঁ ওপিতে নিয়ে চলে আসি, মানে Q/4πε0। তাহলে পিওটাকে আমরা কি লিখতে পারি, r+d তার হোল স্কোয়ার। তাহলে পিওটাকে আমরা লিখতে পারি মাইনাস ওপি ক্যাপ, বোঝাতে পারলাম? সমস্ত ফিজিক্স আমরা দেখে তারপরে বলছি, বিকজ ওপি আর পিও সমান বাট অপোজিট, ওকে? তাই এটা আমরা লিখতে পারি। সুতরাং ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো তাহলে এটা মাইনাস হবে, তাহলে এখানে থাকছে পরে Q/4πε0। তাহলে ওপি দুজনের মধ্যে রয়েছে, বাইরে নিয়ে নিই ডিরেকশানটা, তাহলে এটা মাইনাস হবে, তাহলে এটাকে পরে লিখি, এটাকে আগে লিখি, তাহলে 1/r-d তার হোল স্কোয়ার মাইনাস 1/r+d তার হোল স্কোয়ার, আর এখানে ওপি ক্যাপ, ওকে? তুমি যদি ডিরেক্ট এইখানটা ইউজ করতে তাহলে এটাই হতো, তাহলে r+d তার আগে মাইনাস হচ্ছে, অ্যাকচুয়ালি ফিজিক্সটা তাই বলছে যে এর আগেই মাইনাস হবে, কারণ কি এর আগে মাইনাস হলে কি হচ্ছে দেখো, মানে তুমি যদি ফোর্সের কথা ভাবো, তুমি এই যে যে আগে রয়েছে যে কাছে রয়েছে সে কি বেশি ফোর্স দেবে, যে দূরে রয়েছে সে কম ফোর্স দেবে, তাহলে আলটিমেট ডিরেকশন আর নেট ডিরেকশনটা কি এদিক বরাবর হচ্ছে, তাই না? দেখো আমাদের ডিরেকশনে কিন্তু তাই আসছে, ওপি বরাবর, ওকে? তো এটাকে আমরা একটুখানি সিম্পলিফাই করবো, ভাঙাভাঙি করবো, হ্যাঁ। সো দেখো ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু Q/4πε0, এটাকে যদি আমরা লসাগু করি, মানে r-d
তার হোল স্কোয়ার আর প্লাস ডি তার হোল স্কোয়ার থাকছে পড়ে। এখানে আর মাইনাস ডি কেটে গিয়ে আর প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস ডি তার হোল স্কোয়ার ওপি ক্যাপ, রাইট? এগুলো দেখো সূত্রে পড়ে গেছে অ্যাকচুয়ালি, তোমরা জানো উপরের যে সূত্রটা সেটা তোমরা জানো, তাই না? কিউ বাই 4πε0। নিচে দেখো আমি যদি এগুলোকে সবারকে যদি হোল স্কোয়ার লিখি, মানে কি আর মাইনাস ডি ইন্টু আর প্লাস ডি, এটার আমি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এটা। আর দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কার সূত্র? 4ab সূত্র না? বা তুমি এক এক করে ভাঙো না, তাহলে চলে আসবে। যেরকম ধরো আমি তোমাকে ভেঙে দেখাই, হয়তো তোমরা ভুলে গেছো যে 4ab সূত্র কি, এই মুখস্থ তোমরা বলে দিচ্ছে, ভেঙে ভেঙে করে অসুবিধা কী আছে, তাই না? সো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা ভেঙে দাও, তাহলে আর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো জানো বাবা। আর মাইনাস ডি মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, ভেঙে দাও। আচ্ছা ব্যাকেট করেই করি, তাহলে আর স্কোয়ার মাইনাস 2rd প্লাস ডি স্কোয়ার। এইবার তো ঠিক আছে, এগুলো তোমরা নিজেই করতে বলবে আবার এত ভেঙে ভেঙে কেন করে। ঠিক আছে একটুখানি দেখে নাও কি আছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কী সূত্র হয়ে গেলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। সুতরাং আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার থাকছে পরে, লিখে দাও। আর এখানে দেখো যদি তুমি মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে আর স্কোয়ার প্লাস 2rd প্লাস ডি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে প্লাস 2rd মাইনাস ডি স্কোয়ার। এখানে দেখো এই আর স্কোয়ার ক্যান্সেল, ডি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এখানে ওপি ক্যাপ। আলটিমেট পড়ে থাকছে দেখো 4πε0, এখানে 4rd। তুমি এক লাইনে লিখে দিতে পারো, হ্যাঁ এক লাইনে লিখে দেবে পরীক্ষার সময়, কারণ এত মানে অ্যাকচুয়ালি তো এগুলো আসবে না তোমাদের কিছুই, জাস্ট বেসিকটা ক্লিয়ার করার জন্য করো এগুলো, হ্যাঁ। সো ওপি ক্যাফ এগুলো করলে পরে প্রবলেম তোমরা অটোমেটিক করতে পারবে। ওকে, এটা তুমি পাচ্ছ। এইখানে আরেকটুখানি সিম্পলিফাই করবো আমরা, 4πε0, এখানে 4rd। এখানে একটা কাজ করি, আমি কি কাজ করি, আর স্কোয়ারটা কমন নিয়ে নিই। যদি আমি আর স্কোয়ার কমন নিই, তার উপরে কিন্তু আমার হোল স্কোয়ার রয়েছে, তাহলে r⁴ বাইরে চলে আসবে। তাহলে এখানে 1 মাইনাস ডি স্কোয়ার বাই আর স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার থাকছে পড়ে। ওপি ক্যাপ। বলবি এরকম কেন করতে গেলে, এখনই বুঝতে পারবে কেন করতে গেলাম, এখনই বুঝতে পারবে বাবা। এক সেকেন্ড, দুটো পেজ বাড়িয়ে নিই। দেখো, সো কিউ বাই 4πε0, রাইট? এখানে যদি কাটাকাটি করি আমরা, তাহলে এখানে থাকছে পড়ে, আচ্ছা ঠিক আছে, কাটাকাটি করলে পরে এখানে 4d আর নিচে এখানে আর কিউব থাকবে, আর এখানে 1 মাইনাস ডি স্কোয়ার বাই আর স্কোয়ার তার হোল স্কোয়ার, ওপি ক্যাপ, রাইট? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এবার দেখো আমরা যে এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করলাম, তাই না? ইন্ডিভিজুয়াল চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করলাম আমরা, কিন্তু আমাদের তো ডাইপোলের জন্য করতে হবে। তাহলে ডাইপোলের জন্য একটা কন্ডিশন তোমাকে বললাম না, যে এই যে আরটা কি, আরটা যে পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করছো, মানে ডিটা কি, যে মানে দুটো চার্জ তাদের মধ্যে সেপারেশন, তাই না? আমি বললাম ডাইপোল তখনই হবে, ডাইপোল হওয়ার যে কন্ডিশন, কি কন্ডিশন ডাইপোল হওয়ার, যে আরটাকে কিন্তু অবশ্যই মাছ গ্রেটার দেন ডি হতে হবে। তাহলে আরটা যদি মাছ গ্রেটার দেন ডি হয়, তো মানে কি, যে ডি ডিভাইডেড বাই আর, তাহলে ডিটা অনেক ছোট, আরটা অনেক বড়, তাহলে এই পুরো ভ্যালুটা মানে ডি বাই আর অনেক ছোট হয়ে গেল না? তাহলে ডি বাই আরটা অনেক ছোট হয়ে গেল, তাহলে ডি বাই আর যদি অনেক ছোট হয়ে যায়, এই পুরো টার্মটা অনেক যদি ছোট হয়ে যায়, তখন আমরা কি বলতে পারবো, এইটা মানে নিয়ার ইকুয়ালস টু 1 বলতে পারি আমরা, মানে তাহলে এই পুরো টার্মটাকে আমরা নিয়ার ইকুয়ালস টু 1 বলতে পারি আমরা, কারণ এটা অনেক ছোট, মানে অ্যাপ্রক্সিমেট এটা কি 0 হয়ে যাবে, ডি বাই আরটা অ্যাপ্রক্সিমেট 0 হয়ে যাবে। কথাটা কি বোঝাতে পারছি আমি? কারণ আরটা দেখো এখান থেকে তুমি বলবে কি, যে ডি বাই আর মাছ লেস দেন 1, মাছ লেস দেন 1 মানে একের থেকে অনেক ছোট,
তাহলে একের থেকে তুমি একটা বিশাল ছোট রাশি বাদ দিচ্ছ, মনে করো 1 মাইনাস 0.00000000001, ওরা একটা ছোট রাশি তুমি বাদ দিচ্ছ, তাহলে কি বলবে তুমি ভাই, এটা নিউমেরিক্যালস ট্যাগ বলে দেবে তুমি, তাই না? তাহলে আমরা বলতেই পারি, চেষ্টা কি বুঝতে পারলে, কারণ কি ডিটা অনেক ছোট আরের থেকে, তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে 1 মাইনাস ডি স্কোয়ার বাই আর স্কোয়ার নিউমেরিক্যালস টু 1, এটা আমরা বলতে পারি। এর হোল স্কোয়ার মানে একের হোল স্কোয়ার মানে 1ই থাকবে, তাই না? তাহলে সুতরাং আমরা কি বলবো, সুতরাং ইলেকট্রিক ফিল্ড ই দ্যাট ইজ ইকুয়াল টু চার্জ বাই 4πε0 4d বাই আর কিউব ওপি ক্যাপ, এটা আমরা বলতে পারছি, রাইট? এবার দেখো আবার কি দেখবো, কারণ আমরা ডাইপোল মোমেন্টের টার্মসে নিয়ে আসবো এটাকে, তাহলে ডাইপোল মোমেন্ট কাকে বলে, ডাইপোল মোমেন্ট আমরা শিখলাম যে পি ভেক্টর ইকুয়াল টু 2q ডি ভেক্টর বলতে পারি আমরা, রাইট? বিকজ দেখো দুটো চার্জ তাদের মধ্যে সেপারেশন কি 2d, তাহলে চার্জ ইন্টু সেপারেশন হবে তোমার 2d হবে, তাহলে চার্জ ইন্টু 2d, তাহলে 2qd হয়ে যাচ্ছে। এবার ডি ডিরেকশনটা কি, আমি ধরছি মাইনাস থেকে পজিটিভের দিকটা, ওকে? তাহলে দেখো এটাকে যদি আমরা ভাঙি, এটা যদি আমরা একটু ভাঙলে পরে কেমন হবে, আমরা এরকম লিখতে পারি না যে 2 ইন্টু 2qd, এখানে 4 রয়েছে তাহলে 2 ইন্টু 2 লিখতে পারি আমরা, ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর কিউব আর ওপি ক্যাপ, রাইট? তাহলে ডি ভেক্টর এটাকে আমরা বলতে পারি ওপি ক্যাপ, ওকে? কারণ ডাইপোলটার ডিরেকশন দেখো এদিক বরাবরই, এই যে ওপি এদিক বরাবর ডাইপোলটা মাইনাস থেকে প্লাসের দিকে, ঠিকই লিখেছি তাহলে আমরা, তাহলে এটা আমরা জানি, তাহলে এইটুকুনি মানে কত, তাহলে পি বলতে পারি আমরা। তাহলে কি আসছে সূত্র, মানে সূত্রটা 2p ভেক্টর ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর কিউব, হলো? তাহলে একটা ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড কত আসছে তোমার, এইটা আসছে 2p ডিভাইডেড বাই 4πε0 আর কিউব। তাহলে মনোপোলের জন্য দেখো ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারি করছিল ফর মনোপোল, তোমরা যদি ভালো করে দেখো মনোপোল ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারি করছিল জাস্ট 1/r স্কোয়ার ফর্মে, কিন্তু তুমি যদি ডাইপোল দেখো ইলেকট্রিক ফিল্ডটা ভ্যারি করছে 1/r কিউব ফর্মে, বুঝতে পারলে? তারপরে যদি কোয়াড্রোপোল দেখবে তাহলে 1/4 হয়ে যাবে, তাহলে একটা ইন্টারেস্টিং সিকোয়েন্স তোমরা পেয়ে গেলে। তাহলে এটা কি, এটা ইলেকট্রিক ফিল্ডই পাচ্ছ। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিক বরাবর হচ্ছে, ডাইপোলটার ডিরেকশন যেদিক বরাবর ঠিক সেই দিক বরাবর কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে, এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, ওকে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা করবো এবার আমরা একই জিনিস আরেকটা প্রবলেম করবো, সেটা কি, বাইসেক্টর পয়েন্টে মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি, ওকে? ছবিটা এঁকে দেখাই তাহলে বেশি বুঝতে পারবে, মানে একই রকম জিনিস। সো ইলেকট্রিক পোটেনশিয়াল at a point of perpendicular bisector of a dipole, মানে লম্ব সমদ্বিখণ্ডকের, হ্যাঁ, একটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি। ছবিটা দেখো, ভাষা বোঝার দরকার নেই। ধরো এইখানে একটা চার্জ রয়েছে তোমার, মানে মাইনাস কিউ চার্জ, এইখানে সাপোজ একটা তোমার প্লাস কিউ চার্জ রয়েছে, এটা একটা ডাইপোল ফর্ম করে আছে, মানে এদের মধ্যে একটা সেপারেশন রয়েছে, এদের মধ্যে একটা সেপারেশন রয়েছে, এটা আমি ধরলাম 2D সেপারেশন, সুবিধা হবে, ওকে? তাহলে এদের বাইসেক্টর কোনটা হবে, তাহলে এটা যদি তোমার অরিজিন হয় এদের, মানে অরিজিন বলছি মিডিল পয়েন্ট যদি হয়, এটা ও মিডিল পয়েন্ট যদি হয়, আর এটা তোমার ধরো এ পয়েন্ট, এটা তোমার বি পয়েন্ট, ওকে? তাহলে এর বাইসেক্টর মানে এর যদি পারপেন্ডিকুলার তুমি টানো, তাহলে যে পয়েন্টটা পাবে তুমি, তাহলে এই পারপেন্ডিকুলার মানে এটা, এইখানে এসে মনে করো এটা যে কোনো পয়েন্ট, মানে এই পারপেন্ডিকুলার যে কোনো একটা পয়েন্ট তুমি ক্যান্সেল করেছো, বুঝতে পারলে? তাহলে ধরলাম আমি এই পয়েন্টটা, তাহলে এটা পি পয়েন্ট, এই পি পয়েন্টটা আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, কি বললাম, পি পয়েন্টটা আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে।
সাপোজ আমি কনসিডার করে নিচ্ছি অরিজিন থেকে পি এর যে ডিস্টেন্স এটা আমি ধরলাম আর। ওকে, তাহলে এই চার্জ পার্টিকেল থেকে এই পি পয়েন্ট একটা ডিস্টেন্স রয়েছে, সেটা ধরো তুমি এটা, আর এটা থেকে তোমার ডিস্টেন্সটা হবে এইটা, তাই না? তাহলে এপি এবং বিপি দুজনে সেম হবে, কারণ কি এটা সেম, এই যে এই বাহুটা অর্ধেক। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি যে পিবি বা এপি কত হবে, একটু ক্যালকুলেট করে নিই আমরা। সো এপি ভ্যালুটা দেখো, এটা কিন্তু 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটা লম্ব, যা খুশি বলবো, কারণ ওকে। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার রেসপেক্টে এটা অতিভুজ তোমার, আমি এটাকে ভূমি ধরলাম, এটাকে লম্ব ধরলাম। তাহলে কি হয় বলো, অতিভুজ ইকুয়াল টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ভূমি এখান থেকে এটুকু কত, ডি হবে, সুতরাং আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সিমিলারলি এপি বা বিপি কত হবে, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, তাহলে তোমার এইটুকুনি ডিস্টেন্স আসছে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ এইটুকুনি ডিস্টেন্সে কিন্তু আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে বাবা? তাহলে আমরা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করবো। দেখো সাপোজ প্রথমে বলছি এই মাইনাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে। ফিজিক্সটা দেখো, মাইনাস কিউ চার্জ মানে নেগেটিভ চার্জ, তাহলে এখানে পজিটিভ ইউনিট চার্জ রয়েছে, তাহলে আকর্ষণ করবে, ইলেকট্রিক ফিল্ডটা এদিক বরাবর হবে, তাই না? ইলেকট্রিক ফিল্ডটা এদিক বরাবর হবে, সেটাকে আমি সাপোজ কনসিডার করে নিচ্ছি ই এপি। আচ্ছা, এটাকে একটুখানি এদিক বরাবর লিখি, ই এপি লিখলাম। ওকে, তাহলে এক এক করে ক্যালকুলেট করি। তাহলে এ পয়েন্টে যে চার্জ রয়েছে তার জন্য যে ইলেকট্রিক ফিল্ড, সেটাকে বললাম আমি ই এপি চার্জ ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন 0 ইন্টু ডিস্টেন্স, তার হোল স্কোয়ার হবে, তাহলে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, এবং দেখো ভেক্টর কোয়ান্টিটি, কারণ তুমি বলবে মাইনাস কিউ চার্জ, তাহলে মাইনাস দিয়ে দাও, ডিরেকশনটা কোন দিক, আর যদি তুমি বললে না মাইনাস আমি দেবো না, আমি একদম ডিরেকশন দেখতে পাচ্ছি, তাহলে তুমি ডিরেকশন দিতে পারো, তুমি ডিরেক্ট বলতে পারো যে ভাই এটা পি এ ক্যাপ বরাবর ডিরেক্টেড, তাহলে মাইনাস সাইন দেওয়ার কোনো দরকার নেই। আর তুমি যদি বলো না মাইনাস সাইন দিয়ে দেখবো, কারণ মাইনাস চার্জ ছিল, মাইনাস কিউ চার্জ দিয়ে দাও, তাহলে তুমি ডিরেকশনটা জাস্ট নর্মাল করবে। তুমি মনে করো তুমি জানো না, তাহলে তাহলে কী হবে, ডিরেকশনটা এ পি ক্যাপ হবে। আর আমি যদি মাইনাসটা ঢুকিয়ে দিই, তাহলে তুমি বলবে যে এইটা হবে 4 পাই ইপসিলন 0, এটা হোল স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ারই হবে শুধু, ইন্টু পি এ ক্যাপ। ওকে, একটা নাম দিয়ে রাখলাম এটাকে। সিমিলারলি বি পয়েন্টে যে চার্জটা রয়েছে তার জন্য পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড দেখো, তাহলে এই পয়েন্টের জন্য যদি আমি এখানে ইলেকট্রিক ফিল্ড দেখি, এটা পজিটিভ, তাহলে বিকর্ষণ করবে, মানে এই দিক বরাবর যাবে, রাইট, এই দিক বরাবর হবে। ইলেকট্রিক ফিল্ডটা হবে তোমার বিপি এই দিক বরাবর। ওকে, ইলেকট্রিক ফিল্ডটা তোমার ওই দিক বরাবর হবে, তাহলে বিপির ভ্যালুটা কত হবে দেখো, ই বিপি। ওকে, চার্জ ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন 0, তাহলে রুট ওভার এটা মানে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ারই হবে, যেহেতু রুট রয়েছে তার মানে জাস্ট এটাই হবে। ডিরেকশনটা কোন দিক বরাবর বাবা, বি থেকে পি বরাবর, তাহলে বি থেকে পি ক্যাপ এইটা। ওকে, এইবার ভালো করে তাকাও ছবিটা দেখো, তাহলে এই মাইনাস কিউ চার্জের জন্য ডিরেকশনটা এদিক বরাবর, প্লাস কিউ চার্জের জন্য ডিরেকশনটা থেকে এদিক বরাবর, তাহলে নেট বা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর হবে। তাহলে আমি একটা জিনিস করতে পারি যে এই যে ইপি যে এদিক বরাবর রয়েছে, দেখো এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, এক এই দিক বরাবর একটা কম্পোনেন্ট, আর এক এই দিক বরাবর একটা কম্পোনেন্ট, রাইট। সাপোজ এই অ্যাঙ্গেলটা করে আছে থিটা অ্যাঙ্গেল, এটা সাপোজ থিটা অ্যাঙ্গেল করে আছে, এই থিটাটা কি বলতো, এই অ্যাঙ্গেলটা, কারণ দেখো এই অ্যাঙ্গেল যদি থিটা হয় এটাও নিশ্চয়ই থিটা হবে, কারণ এরা কি পরস্পরের এই কী বলে একান্তর কোণ, তাই না? তাহলে এই যে অ্যাঙ্গেলটা এগুলো আমি ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেল আছে, তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এটা থিটা অ্যাঙ্গেল হবে, এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে ইপি ইএপি, তাহলে এর দুটো কম্পোনেন্ট পাবে তুমি, যেটা অ্যাঙ্গেল করে আছে এটা কস হবে,
তাহলে এখানে বলো তুমি ভাই একটা ই এ পি কস থিটা একটা কম্পোনেন্ট, আর এদিক বরাবর তুমি একটা পাচ্ছ এটা কি ই এ পি সাইন থিটা একটা কম্পোনেন্ট। ক্লিয়ার হয়েছে? সিমিলারলি তুমি বলবে যে ভাই প্লাস কিউ চার্জের জন্য এদিক বা ডিরেকশন হচ্ছে, তাহলে এরও একটা মানে এরও দুটো কম্পোনেন্ট হবে, কারণ এই অ্যাঙ্গেলটা যদি এটা হয় তাহলে এই একটা কম্পোনেন্ট পাবে আর উপরে একটা কম্পোনেন্ট পাবে। এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় নিশ্চয়ই এটাও থিটা হবে। তাহলে এদিক বরাবর যেটা পাচ্ছ তুমি সেটা কি ই বিপি কস থিটা, কারণ যার সাথে অ্যাঙ্গেল থাকে সেটা কস হয়। আর উপরের দিকটা দেখো ই বিপি সাইন থিটা, রাইট? এইবার একটা ইন্টারেস্টিং কথা তোমাকে এখানে দেখায়, এবার ভালো করে তাকিয়ে দেখো এই যে ই এপি আর যে ই বিপির ম্যাগনিটিউড, সাপোজ ইফ উই টেক ম্যাগনিটিউড, আমরা যদি ইপি মানে ই এপি তার যদি ম্যাগনিটিউড নিই তাহলে কি এটা 1 হয়ে যাবে, তাহলে ভ্যালুটা কত থাকবে পড়ে কিউ ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, রাইট? অ্যান্ড সিমিলারলি আমি যদি ই বিপি তারও যদি ম্যাগনিটিউড নিই তাহলে কি পড়ে থাকবে পড়ে কিউ বাই 4πε0 আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এক জিনিস পড়ে থাকবে। তাহলে আমরা বলতে পারি না সুতরাং ই এপি তার ম্যাগনিটিউড ইকুয়াল টু ই বিপি তার ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে সিম্পলি তুমি এটাকে বলতে পারো যে ই এপি ইকুয়াল টু ই বিপি, এইটা তুমি বলতেই পারো। তাদের ভ্যালু কিন্তু সেম, ডিরেকশন আলাদা কিন্তু ভ্যালু সেম। তাহলে ই এপি আর ই বিপি এটা কিন্তু সেম, তাহলে এখানে নিচে রয়েছে দেখো ই এপি সাইন থিটা, উপরে রয়েছে ই বিপি সাইন থিটা, তাহলে পরস্পর ক্যান্সেল হয়ে যাবে না? তাহলে সাইন কম্পোনেন্ট কিন্তু পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, কারণ কি ইএপি আর মানে ইবিপি আর ইএপি কি সেম, তাই সাইন কম্পোনেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সো হিয়ার সাইন কম্পোনেন্ট, সো যে সাইন কম্পোনেন্ট will be cancel out, বুঝতে পেরেছো? তাহলে সাইন কম্পোনেন্টটা ক্যান্সেল আউট করা হবে কারণ কি দুজনেই সেম জিনিস। তাহলে শুধুমাত্র কোন কম্পোনেন্ট পড়ে থাকবে দেখো, শুধুমাত্র এই যে কস কম্পোনেন্ট সেটা পড়ে থাকবে। তাহলে উই হ্যাভ অনলি কস কম্পোনেন্ট, তাহলে সেটা কত লিখবে তুমি ই ইকুয়াল টু ই এপি কস থিটা প্লাস ই বিপি সাইন থিটা, সরি কস থিটা। একটু আগে দেখালাম ইএপি আর ইবিপি সেম, তাহলে যে কোনো একটা ভ্যালু লিখে দাও। সো ইএপি কস থিটা দুই দিয়ে মাল্টিপ্লাই হবে কারণ দুজনে সেম জিনিস। ওকে, তাহলে এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড পাচ্ছ তুমি। এবার আমি যদি ভেক্টর ফর্মে লিখি আমি, তাহলে কি বলবো যে এটা ভেক্টর যদি হয় ভি সরি ই ক্যাপ ই ভেক্টর, দেখো ডিরেকশনটা কিন্তু ঠিক এই দিক বরাবর, মানে কি বি থেকে এ বরাবর, বি থেকে এ বরাবর, বা বি থেকে তুমি পি বলতে পারো বা এ বলতে পারো, যা খুশি, বি থেকে এ করে দিই। সো বি থেকে এ ক্যাপ বরাবর, এটা তোমার ভেক্টর ফর্মে। এবার তুমি সবগুলোর ভ্যালু জানো, পুট করে দাও। তাহলে 2 ইন্টু এর ভ্যালু কত হয় বলো, চার্জ ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু কস থিটা ইন্টু বি এ ক্যাপ। কস থিটা ভ্যালুটা বের করে নাও, তাহলে কস থিটা, তাই না? তাহলে কস থিটা ভ্যালু তুমি কি করে বের করে বলো এবার? একদম কিছুই না, সিম্পল জিনিস। যেহেতু কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে এটা ভূমি, এটা আমাদের অতিভুজ, রাইট? তাহলে কস থিটা মানে সুতরাং ফ্রম ফিগার কস থিটা মানে কি ভূমি অতিভুজ, তাহলে ভূমি মানে তোমার ডি, অতিভুজ মানে দেখো রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, পুট করে দাও। সুতরাং 2q divided by 4πε0 r square plus d square d by রুট ওভার মানে হাফ লিখতে পারি আমরা উপরে এটা ইন্টু বি এ ক্যাপ। ওকে, এটাকে আরেকটু সিম্পলিফাই করো, তাহলে দেখো
উপরে থাকছে 2QD BA ক্যাপ ডিভাইডেড বাই, নিচে থাকছে 4 5 7 0। এটা দেখো তাহলে এরকম লিখতে পারি না, r² প্লাস d² যদি 3/2 বলতে পারি আমি। এইবার এখানে আমি এক কাজ করি, আবার r²টাকে কমন নিয়ে নিই, সুতরাং 2QD BA ক্যাপ ডিভাইডেড বাই 4 5 7 0। আমি যদি r²টাকে কমন নিই, উপরে দেখো 3/2 রয়েছে, তো 3/2 এখানে থাকবে ঢুকে, তাহলে এখানে আলটিমেট পড়ে থাকবে 1 প্লাস ডি বাই আর তার হোল স্কোয়ার, মানে d² বাই r² লিখে দিই 3/2। ওকে, এটা পড়ে থাকবে। এবার দেখো তাহলে নিচে থাকবে পড়ে 2QD BA ক্যাপ, এই পুরোটার ক্যাপ কিন্তু ডিভাইডেড বাই 4 5 7 0। এখানে শুধুমাত্র r³ পড়ে থাকবে, এখানে 1 প্লাস ডি বাই আর মানে d²বাই r² তার হোল স্কোয়ার, আবার সরি 3/2। এটা আবার আমরা বলেছিলাম ডাইপোল হওয়ার কন্ডিশন কি, যে আরটা মাঝ গ্রেটার দেন ডি হতে হবে, সেটা হয় তাহলে ডি বাই আর মাঝ লেস দেন 1। তাহলে সিমিলারলি আমরা বলতেই পারি যে 1 প্লাস d²বাই r² নিয়ার ইকুয়ালস টু 1, সরি হ্যাঁ নিয়ার ইকুয়ালস টু 1 ঠিকই আছে, আর পুরোটা ধরেছি আমি, বাট এটা লেস দেন মাঝ লেস দেন 1। তাহলে সুতরাং তুমি কি বলবে যে ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ ইকুয়াল টু 2QD BA ক্যাপ ডিভাইডেড বাই 4 5 7 0 r³ রাইট। এবার 2QD BA ক্যাপ এটা মানে তুমি কি জানো, দেখো ডাইপোল মোমেন্ট কাকে বলে, 2QD ইন্টু AB ক্যাপ রাইট, কারণ মাইনাস থেকে প্লাসের দিকে হবে, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে তোমার ডাইপোল মোমেন্টের ডেফিনেশন এটা হয় 2QD, কারণ 2D রয়েছে ডিস্টেন্স, এ থেকে বি এর দিকে ডিরেকশনটা। বাট আমরা বলছি দেখো বি থেকে এ, এখানে রয়েছে বি থেকে এ, এখানে রয়েছে বি থেকে, তাহলে এটাকে যদি আমরা এ থেকে বি করতে যাই তাহলে কি করব, তাহলে ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টর ইকুয়াল টু, তাহলে মাইনাস নিয়ে নাও একটা, মানে অপোজিট ভেক্টর করে দাও, তাহলে তুমি আবার এ বি ক্যাপ বলতে পারো 4 πε0 r³। ওকে, তাহলে এখান থেকে তুমি বলতেই পারো যে সুতরাং ইলেকট্রিক ফিল্ড কত হবে, তাহলে এই ভ্যালুটা পুট করে দাও, তাহলে মাইনাস পি ভেক্টর ডিভাইডেড বাই 4 πε0 ইন্টু r³। এটা মনে রাখতে হবে, বুঝতে পারলে? তাহলে কি দেখতে পাচ্ছ যে পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্ট যদি হয় তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা ডাইপোলের অপোজিট দিকে হবে, ডাইপোল মোমেন্টের ডিরেকশন যে দিকে হবে ঠিক তার অপোজিট দিকে হবে। ওকে, বাট যদি তোমার অ্যাক্সিস বরাবর বলে তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন যে দিক বলবো সেই দিক বরাবর কিন্তু তোমার ইলেকট্রিক ফিল্ডটা হবে। ওকে, আরেকটা থিওরি রয়েছে, সেইটুকুনি বলে দিলে পরেই মোটামুটি হয়ে যাবে, ডাইপোলটা শেষ হয়ে যাবে, সেটা বলে দিই। 3 নম্বর, সেটা তোমার অ্যাট এনি আরবিটারি পয়েন্টে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই তাহলে কি হবে। সো ইলেকট্রিক ফিল্ড due to an arbitrary point or position, right, সেটা সাপোজ আমি হচ্ছে r, থিটা পয়েন্টে, r, থিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা বের করতে চাইছি, ডিউ টু ডাইপোল, অবশ্যই ডাইপোল। এরকম ধরি সাপোজ এখানে একটা ডাইপোল রয়েছে, আমার এরকম একটা ডাইপোল রয়েছে। ওকে, ধরো এটা তোমার মাইনাস কিউ চার্জ, এটা তোমার প্লাস কিউ চার্জ, তো ডাইপোলের ডিরেকশনটা কোন দিক বরাবর, এই দিক বরাবর তোমার ডাইপোলটার ডিরেকশন পি, তাই তো? ওকে ফাইন। এবার সাপোজ তুমি এইখানটা এই পি পয়েন্ট যেটা r, থিটা, এইখানটা তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছো, এইখানটা তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছো, তাহলে তোমার পজিশনটা কেমন হবে, ঠিক এইরকম হবে, রাইট? সেকেন্ড,
এরকম হবে। তাহলে এখান থেকে পজিশন ভেক্টরটা তোমার আর, অ্যাঙ্গেলটা তোমার ধরে নিয়েছো তুমি থিটা, থিটা অ্যাঙ্গেল, ধরো এর সাথে তুমি অ্যাঙ্গেল ধরছো থিটা অ্যাঙ্গেল। ওকে, তাহলে এই যে ডাইপোলটা রয়েছে, দেখো ডাইপোলটা তুমি কিন্তু পারপেন্ডিকুলার পয়েন্টে পাচ্ছ না, অ্যাক্সিস বরাবর তুমি পাচ্ছ না। তাহলে ডাইপোলটা তুমি মানে ডাইপোলটাকে তুমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারো, তাই না? এক এই দিক বরাবর একটা কম্পোনেন্ট, আর এক এই দিক বরাবর একটা কম্পোনেন্ট। জিনিসটাকে বুঝতে পারলে? তাহলে দুটো কম্পোনেন্ট কিন্তু তুমি ভাঙতে পারো। তাহলে আমি ধরছি যে অ্যাঙ্গেলটা করে আছে, সেই অ্যাঙ্গেলটা কি, এটা থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে থিটা অ্যাঙ্গেল করে আছে, আর ডিস্টেন্সে রয়েছে, তাহলে পুরো ডিস্টেন্সটা আর, অ্যাঙ্গেলটা থিটা। এ ঘুরতে পারে এদিক বরাবর, এদিক বরাবর, যেদিক খুশি বরাবর সে ঘুরতে পারে, যেদিক খুশি বরাবর সে ঘুরতে পারে। তাহলে ডাইপোলটার অ্যাকচুয়াল ডাইপোলটার ডিরেকশনটা কিন্তু এই দিক বরাবর, মানে এ থেকে বি, এ থেকে বি বরাবর ডাইপোলটার ডিরেকশন। বাট এই পয়েন্টে থাকায় আমি ডাইপোলটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে দিলাম, একটা এদিক বরাবর, একটা এদিক বরাবর। তাহলে এটা হচ্ছে তোমার পি কস থিটা, আর এটা হচ্ছে তোমার পি সাইন থিটা। বুঝতে পারলে? তাহলে পরে আমরা একটা জিনিস একটু আগে শিখলাম যে যদি অ্যাক্সিসের কোনো পয়েন্টে থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কী হবে, ডাইপোলের ডিরেকশন যেদিক বরাবর সেই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে। বাট যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্ট হয়, দেখো যখন তুমি এই বরাবর তুমি একটা ভেঙেছো, তাহলে এর জন্য কিন্তু পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্ট হচ্ছে এটা। তাহলে ডাইপোল ডিরেকশন এই দিক বরাবর, তাহলে তোমার কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা ঠিক এই দিক বরাবর হবে। তাহলে এই দিক বরাবর হবে তোমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, মানে থিটা ক্যাপ বরাবর এটা হবে। আর এই পি কস থিটার জন্য তোমার হবে এই দিক বরাবর, এটা আর ক্যাপ হবে। বুঝতে পারলে কথাটা আমার? তাহলে পি কস থিটার জন্য ডাইপোল, মানে পি কস থিটা যে ডাইপোলটা তার জন্য ইলেকট্রিক ফিল্ডটা হবে তোমার আর ক্যাপ বরাবর, আর পি সাইন থিটা যে ডাইপোলটা তার জন্য তোমার হবে থিটা ক্যাপ বরাবর। ওকে, তাহলে আমরা সবই জানি এবার, আমরা সবই জানি। তাহলে পি কস থিটার জন্য ডাইপোল মোমেন্ট কত হবে সেটা দেখি আমরা আগে। তাহলে সেটাকে বলছি আমি ই আর, কারণ কি রেডিয়াস বরাবর, এটা পজিশন ভেক্টর বরাবর। তাহলে সূত্র কি দেখেছিলাম আমরা, 2 ইন্টু পি হয়, বাট এখানে পি মানে কত, পি কস থিটা ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স, আর কিউব বলবে, এক নম্বর নাম দাও। ই থিটা কত হয় বলো, থিটা মানে দেখো এটা, মানে এই পি সাইন থিটা। তাহলে পি সাইন থিটার জন্য ডাইপোল মোমেন্ট কত হবে, কি পেয়েছিলাম আমরা, মাইনাস পি পেয়েছিলাম না? তাহলে এখানে মাইনাস পি সাইন থিটা, ম্যাগনিটিউড নিচ্ছি শুধু। আমি যদি ভেক্টর বলি তাহলে এটা ভেক্টর হবে, এটা আর ক্যাপ হবে, এটা এটা ভেক্টর হবে, এটা থিটা ক্যাপ হবে। বুঝতে পারলে কথাটা আমার? ওকে, তাহলে আমরা জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কাজ করি। আচ্ছা ভেক্টর দিয়ে করে দিই তাহলে বেশি সুবিধা হবে, তাই না? ভেক্টর দিয়ে করে দিই, তারপরে তোমাকে ম্যাগনিটিউড দেখিয়ে দিই, তাহলে আরও তোমার বুঝতে বেশি সুবিধা হবে। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে পরে দেখো, তাহলে এইটা হচ্ছে তোমার, এটা হবে, আর এইটার জন্য তুমি লিখবে এইটা 4π0 দিয়ে ভেক্টরটা দেখিয়ে দিচ্ছি যে আপনি আর কি আর কিউ। ওকে, তাহলে পরে ওই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড বা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে, যোগ হবে। সো সুতরাং রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু, তুমি কি বলবে বলো, ই আর আর ক্যাপ ই থিটা থিটা ক্যাপ, তাই নয় কি? তাহলে পরে তুমি যদি এগুলোকে ভেক্টর ফর্মে লেখো তাহলে তুমি এরকম লিখতে এটাকে, যে ই আর, আমি যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে জাস্ট 2p cos থিটা। এটা বুঝতে পেরেছো তো? এইখানে ডাইপোল মোমেন্টটা কি, পি কস থিটা, তোমার সূত্রে কি পেয়েছিল, শুধুমাত্র পি পেয়েছিল তাই পি লিখেছিলে। এখানে পি কস থিটা পাচ্ছ তাই পি কস থিটা লিখছো, একদম সিম্পল জিনিস। জাস্ট ওই ফর্মুলাগুলো আমরা এখানে ইউজ করেছি, 4πε0 ইন্টু আর কিউব। আচ্ছা এই ডিরেকশনটা কী হবে, আর ক্যাপ বরাবর হবে। আর এখানে যখন আমি থিটা বলবো, দেখো আমার থিটার ডিরেকশনটা কিন্তু এদিক বরাবর ধরে নিয়েছি আমি, তাহলে কি এদিক বরাবরটাই কি নেগেটিভ বলছিলাম আমরা, মানে ডাইপোল মোমেন্টের অপোজিট বরাবর, তাহলে নেগেটিভ সাইনটা লেখার কিন্তু দরকার হবে না, থিটার মধ্যেই লুকিয়ে রয়েছে নেগেটিভ সাইনটা।
এর জন্য ভেক্টরটা একটু ভালো করে পড়তে হয়। হ্যাঁ, থিটাকে, কারণ থিটার মধ্যেই লুকিয়ে রয়েছে নেগেটিভটা, কারণ আমি জানি, আমি ফিজিক্সটা জানি কি এদিক বরাবরই হচ্ছে কি তোমার ডাইপোল মোমেন্ট, সরি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্টের জন্য। ওকে, তাহলে এদিক বরাবর হবে, তাহলে আর নেগেটিভ লেখার দরকার নেই, কারণ ওই দিক ওর মধ্যে নেগেটিভ ঢুকে রয়েছে অলরেডি। ওকে, এবার তুমি যদি ভ্যালুগুলো পুট করো তাহলে এর ভ্যালু কত হবে দেখো, তাহলে এর ভ্যালু তুমি পাবে এর ভ্যালু তুমি যদি লেখো তাহলে 2p cos theta divided by 4 pi epsilon 0 r cube r cap p sin theta divided by 4 pi epsilon 0 r cube theta cap। ওকে, এবার তুমি ম্যাগনিটিউড চাইছো, তোমার উদ্দেশ্য কি ম্যাগনিটিউড, তাহলে এটা তুমি লিখছো ই ভেক্টর। তাহলে এখান থেকে তুমি এটাকে এরকম লিখতে পারো, দেখো 2p আর নিচের টুকুনি কমন চলে আসবে, সুতরাং 2p ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর কিউব কমন নিতে পারো তুমি। তাহলে এখানে পড়ে থাকবে তোমার cos থিটা আর ক্যাপ প্লাস সাইন থিটা। আচ্ছা 2p নিলে হবে না, কারণ এখানে 2 নেই, তাহলে এখানে p নিই, তাহলে এখানে 2 থাকলো একটা, আর এখানে p সাইন থিটা থিটা ক্যাপ। ওকে, তাহলে এটা তোমার ভেক্টর ফর্ম, এটা তোমার ভেক্টর ফর্ম, তাহলে এটাকে তুমি মার্ক করে রেখে দাও, এটা তোমার ভেক্টর ফর্ম। বাট আমি যদি ম্যাগনিটিউড চাই তাহলে মড করে দেব, সো p ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 r কিউব। তাহলে মড করে দিলে কি হবে বলো, এখানে 2 cos থিটা তার হোল স্কয়ার হবে প্লাস sin থিটা তার হোল স্কয়ার হবে, তাই না? তাহলে সুতরাং তুমি এখানে বলবে যে p ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 r কিউব, এটা মানে কত, এখানে 4 cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এইটাকে একটুখানি সুন্দর করে আমরা সাজানোর চেষ্টা করি, দেখো p ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 r কিউব। তাহলে এই যে 4 cos স্কয়ার থিটা, এটাকে আমরা কি লিখতে পারি, এরকম লিখতে পারি না, 2 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর এখানে সাইন স্কয়ার থিটা অ্যাজ ইট ইজ থাকলো। এবার দেখো এই যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা মানে কি 1, তাহলে তুমি এখানে লিখবে যে p ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 r কিউব, আর এখানে তুমি বলবে 2 cos স্কয়ার থিটা প্লাস 1। তাহলে এটা তোমার সূত্র। যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের যে ফর্মুলা সেটা কি, এটা ম্যাগনিটিউড। তুমি যদি ডিরেকশন মানে ভেক্টর ফর্মুলা দেখো তাহলে এটা ভেক্টর ফর্মুলা, এটা আর ম্যাগনিটিউড ফর্মুলা, এটা মনে রাখবে এগুলো, হ্যাঁ কাজে লাগবে আমাদের অনেক। আচ্ছা সরি এখানে একটা মিস্টেক করেছি আমি, ভাঙলো তো রুট থাকবে না, পুরো একটা এখানে রুট থাকবে, এখানে একটা, এখানে একটা রুট হবে, হাফ করে দাও, হাফ করে দাও, রুট ওভার থাকবে, তাই না, স্বাভাবিক ব্যাপার না। আর ভেক্টর মানে তুমি লিখছো এক্স ক্যাপ এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর, তাহলে তুমি কি লিখবে, আর মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবে না, সেটা তো লিখেছি এখানে আমি, মানে এখানে আমার উপরে হাফ দেওয়ার দরকার ছিল, বা এখানে আন্ডার রুট করে দিতে হতো। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, যে কোনো পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তোমার ওইটা। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, জাস্ট কিছুই না, সিম্পল জিনিস। ওকে, আর এইটা যেটা লিখেছিলাম এগুলো কি ডাইপোল মোমেন্টের ডিরেকশনের ফর্মে লিখেছিলাম আমরা এটা। ওকে, এইটা তোমার ভেক্টর ফর্মে লিখলাম একদম, কারণ থিটার মধ্যে আমি মাইনাসটাকে ঢুকিয়ে দিয়েছি, এটা বুঝতে হবে থিটার মধ্যে কি মাইনাসটা ঢুকিয়ে দিয়েছি, কারণ থিটার ডিরেকশনটা আমি কি এই দিক বরাবর ধরে নিয়েছি আমি, সো থিটার মধ্যে মাইনাসটা ঢুকে রয়েছে, তার জন্য আমি এটা লিখতে পারি। বুঝতে পেরেছো তোমরা? আর কিছুই না। তুমি যদি বলো যে না থিটার ডিরেকশনটা আমি ভাই এই দিক বরাবর দেবো, মানে ডাইপোলের ডিরেকশন যে দিক বলবো সেই দিক বরাবরই বলবো আমি, তাহলে সেটা তুমি বলতে পারো, তো অসুবিধা কিছু নেই। মানে তুমি হয়তো বলবে যে আমি এটা বলতে চাইছি, এটা বলবো, এটাও বলবো, এটা বলবো, এরকম বলবো, আমি এটা করতে চাইছি না, তাও করো, একই জিনিস চলে আসবে, একই জিনিস চলে আসবে। বুঝতে পারলে? তুমি যেমন ধরবে তেমন অনুসারে তোমাকে কাজ করতে হবে, আর কিছুই না, যেমন ধরবে
তেমন অনুসারে তোমাকে কাজ করতে হবে। হ্যাঁ, মানে এটা মেনলি তোমার ভেক্টর ফর্মেই রয়েছে এটাও, কারণ ডিরেকশনটা তো তোমাকে দেখাতে হয় এই মাইনাস সাইনটা দিয়ে। এটা এটা লেখো অথবা এটা লেখো, একই গল্প। ওকে, তাহলে এইভাবে তোমাকে করতে হবে জিনিসগুলো। আজকে এই পর্যন্ত থাক, অলরেডি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, তোমাদের শেষে গিয়ে বোরিং লাগবে আবার। চাই না ফিজিক্সটা বোরিং লাগুক, কারণ ফিজিক্সটা বোরিং লাগার জিনিস নয়, ফিজিক্সটা ইন্টারেস্টিং। ইন্টারেস্ট আশা করি তোমরা পাচ্ছ। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের, ঠিক আছে? আর টুয়েলভের এই থিওরিগুলো কেমন লাগছে তোমাদের পড়তে, বুঝতে। একদম যতটা জলের মতো সহজ করে বলা যায় ততটা সহজ করে আমি বলছি, ঠিক আছে? মানে সবাই বুঝতে পারবে একদম। যারা জিরো থেকে পুরো শুরু করছে তারাও বুঝতে পারবে, মানে পুরো জিনিস বুঝতে পারবে। সেরকমভাবে আমি ভেঙে ভেঙে বলছি, কোথাও আমি কোনো মানে কনফিউশন রাখছি না, কোনো জটিলতা আমি রাখছি না, যাতে সবাই বুঝতে পারে। একটু সময় লাগে ঠিক, বাট আমি চাই সবাই বুঝুক ভালো করে, ফিজিক্সটা বোঝার চেষ্টা করুক, ফিজিক্সটা মুখস্থ করুক না, বা ফিজিক্সটাকে ভয় কেউ যেন না পায়। আর ফিজিক্সটা ভয় পাওয়ার জিনিস নয়। ফিজিক্স কঠিন সাবজেক্ট অনেকে বলে, বাট বুঝলে পরে ভাই কঠিন নয়, না বুঝলে বিশাল কঠিন, সিরিয়াসলি কঠিন। না বুঝলে অনেক কঠিন, বুঝলে পরে কঠিন নয়। সো ভালো করে পড়াশোনা করো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, তোমরা লাইক করো ভাই, লাইক করলে পরে মোটিভেশন বাড়ে, আরও মানে ভিডিও করার আগ্রহ জন্মায়। কমেন্ট করো, কমেন্ট করলে অনেক ভালো লাগে। আর ভিডিওটাকে শেয়ার করো, তোমার বন্ধুদের সাথে অনেক বেশি করে শেয়ার করো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।